তাপ ও তাপমাত্রা। বলো, তাপ বলতে কি বুঝি আর তাপমাত্রা বলতে কি বুঝি? একদম সহজ কথায় সংজ্ঞায় পড়ে যাই। তাপ বলতে কি বুঝি আর তাপমাত্রা? ঠিক আছে। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাই না, যেটা আদান প্রদান করতে পারে। আর তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে একটা অবস্থা। তাপমাত্রা কি? অবস্থা। ঠিক আছে। এই অবস্থার পরিবর্তন কার উপর বেস করে হয়? হয় হচ্ছে তাপের উপর বেস করে। কথা বুঝে গেছে কিনা? তো আমরা তাপকে কি করতে পারি? আমরা তাপকে কমানো বা বাড়ানোর মাধ্যমে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারি। কথা বুঝে গেছে? আচ্ছা, তাহলে কি বললাম? তাপ হচ্ছে এক প্রকার কি? শক্তি। আর তাপমাত্রা কি? এক প্রকার অবস্থা। তার পরিবর্তন কার মাধ্যমে হবে? তার পরিবর্তন মাধ্যমে হচ্ছে তাপের মাধ্যমে। এবং তাপের খুব একটা মানে ভালো বৈশিষ্ট্য আছে তাপমাত্রার ক্ষেত্রে। তাপমাত্রার বৈশিষ্ট্যটা কেমন? অনেকটা পানির মতো। ধরো তোমার এখানে আমি একটা অনেক উঁচু একটা জিনিস তৈরি করে দিচ্ছি, এটা একটা পাইপ বা একটা পানি ধরার পাত্র, আর এটা হচ্ছে এমন। নর্মাল ভাবে কি বুঝছি? এখানে পানি বেশি ধরবে, এখানে পানি কি করবে? কম ধরবে। কিন্তু যদি আমরা মাঝখানে একটা সংযোগ দিয়ে দিই, দুটাতে পানি ভর্তি করা আছে, এখানে মনে করো এই পর্যন্ত পানি দেওয়া আছে, আর এখানে মনে করো হচ্ছে এই পর্যন্ত পানি দেওয়া আছে ধরে নাও, বা এই পর্যন্ত দেওয়া আছে, যাই হোক। যদি পানি ছেড়ে দেই, যদি ছেড়ে দিই এখান থেকে এই পাইপটা যদি ছেড়ে দেই, তাহলে বলতো কোন দিকে পাইপ যাবে? এটা এ, এটা বি। কোন দিকে যাবে? কিন্তু পানি তো কোথায় বেশি? এতে নাই, কিন্তু বিতে বেশি বললাম। পানি বেশি কোথায়? বিতে বেশি। দেখে বোঝা যাচ্ছে বিতে বেশি হবে, কেন? এটা অনেক মোটা, অনেক বড়। কিন্তু পানি কোথা থেকে কোথায় যাবে? এ থেকে বিতে, তারপরে তো বিতে যাবে। কেন যাবে? কেন যাবে এ থেকে বিতে? বিতে তো পানি বেশি। উচ্চতা বেশির কারণে। এটা উচ্চতা বেশির কারণে। কথা বোঝা গেছে কিনা? তাহলে পানি এক জায়গা থেকে আরেক জায়গায় কখন প্রবাহিত হয়? যেখানে উচ্চতা বেশি সেখান থেকে, যেখানে উচ্চতা কম সেই জায়গায়। কথা বোঝা গেছে কিনা? তাপমাত্রার ক্ষেত্রে একই ঘটনা। তাপমাত্রার ক্ষেত্রে হচ্ছে একই ঘটনা ঘটবে। ধরো এটা হচ্ছে একটা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা পাত্র, আর এটা হচ্ছে একটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পাত্র। তাহলে এখানে তাপমাত্রা বেশি, এখানে হচ্ছে তাপমাত্রা কম। তখন করবে কি? যেখানে তাপমাত্রা বেশি সেখান থেকে তাপ, যেখানে তাপমাত্রা কম সেখানে যাবে। তার তাপমাত্রাকে বৃদ্ধি করতে থাকবে, আর এটা তাপমাত্রা কি করতে থাকবে? হ্রাস করতে থাকবে। কতক্ষণ করবে? যতক্ষণ না দুইটারই সমান হয়ে যাচ্ছে। অনেকটা ব্যাপনের মতো। ব্যাপন কি করে? বেশি থেকে কম, যেখানে ঘনত্ব বেশি সেখান থেকে যেখানে ঘনত্ব কম সেখানে যাইতে থাকে। কতক্ষণ যায়? যতক্ষণ না সব জায়গার ঘনত্ব কি হয়ে যায়? সেম হয়ে যায়। কথা বোঝা গেছে কিনা? তাহলে কি বললাম? তাপ হচ্ছে এক প্রকার শক্তি, আর তাপমাত্রা হচ্ছে এক প্রকার অবস্থা। এটা হচ্ছে একটা অবস্থা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে একটা অবস্থা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই অবস্থাকে কে পরিবর্তন করছে? সেটা হচ্ছে তাপ পরিবর্তন করছে। কিভাবে করছে? এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহ করার মাধ্যমে। কথা বোঝা গেছে কিনা? দেখো, ধরো এটা একটা বস্তু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আরেকটা বস্তু, এটা হচ্ছে বি। ঠিক আছে। আমি কি করলাম? এখানে হচ্ছে 100 জুল পরিমাণ তাপ দিলাম, এখানে আমি 100 জুল পরিমাণ তাপ দিলাম। তো দুইটাতে যদি 100 জুল পরিমাণ তাপ দিই, দুইটার কি তাপমাত্রা একই রকম বাড়বে? কি মনে হয়? বস্তু দুইটা, দুইটা বস্তু ভিন্ন ভিন্ন বস্তু। আমি এখানে 100 জুল তাপ দিয়েছি, এখানে 100 জুল তাপ দিয়েছি। আমি যদি তাপ দেই, তাহলে কি তাপমাত্রা পরিবর্তন আসবে না? পরিবর্তন আসবে। যেহেতু আমি তাপ দিচ্ছি, নর্মাল ভাবে তাপমাত্রা বাড়বে। তো দুইটা কি একই রকম ভাবে তাপমাত্রা বাড়বে? ভরের উপর নির্ভর করবে। দুটার ভর একই ধরে নাও, দুটার ভর একই। কি ধারণ ক্ষমতাটাকে কি বলি আমরা? তাপ ধারণ ক্ষমতা। কি বললাম? তাপ ধারণ ক্ষমতা। যেমন, যেমন তুমি পানিকে যদি তুমি তাপ দিতে থাকো, ঠিক আছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন পানিতে হয়ে যাবে, তারপরে সে আর তাপ ধরে রাখতে পারে না। তুমি 100 ডিগ্রির উপরে পানিকে তাপ দিতেই পারবে না। তুমি যেই পানি নাও না কেন, সেটা সর্বোচ্চ তাপমাত্রা তাকে কত দিতে পারবে? তুমি 100 ডিগ্রি। এরপর যেই তুমি দিবা সেটা বাষ্প হয়ে পড়ে যাবে। কথা বুঝে গেছে কিনা? সো কোনো একটা বস্তুর আমরা তাপ দিলে তার তাপমাত্রা বাড়তে থাকবে, এটা হচ্ছে সঠিক কথা না, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, দুইটা ভিন্ন ভিন্ন বস্তু ভিন্ন ভিন্ন উপাদান দ্বারা তৈরি হলে একই পরিমাণ তাপ দিলে তাদের তাপমাত্রা একই রকম ভাবে বাড়বে না। কথা বলে গেছে কিনা? যেমন একটা লোহার একটা পাত্রকে আর একটা তুমি মনে করো পাথরের পাত্রকে, তুমি সেম পরিমাণ তাপ দিবা, দুটো তাপমাত্রা একই রকম ভাবে বাড়বে না। কথা বলে গেছে কিনা? কেন? তাদের গঠনের মধ্যে পার্থক্য আছে। ক্লিয়ার কিনা এটা? তাহলে কি বললাম? একই রকম তাপ দিলে দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর তাপমাত্রা ভিন্ন ভাবে বাড়বে। কথা বলে গেছে কিনা? আবার আরেকটা বললাম হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। বস্তু কতটুকু তাপ ধরে রাখতে পারে। তুমি তাপ দিতেই থাকবা, ওরা তাপ ধারণ করে রাখবে, এটা হয় না। কথা বলতে গেছে কিনা? একটা নির্দিষ্ট সীমার পরে সে সেটা করবে কি? সেটা হচ্ছে বাষ্প হয়ে উপরে উঠে যাবে। ক্লিয়ার এই পর্যন্ত? আর তাহলে আমরা মোটামুটি তাপ ও তাপমাত্রা কি এটা বুঝতে পেরেছি। এখন আসলে হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম। খুব সহজ ভাবে বুঝো। পদার্থের তাপমাত্রিক ধর্ম মানে হচ্ছে তাপমাত্রার সাথে পরিবর্তনের সাথে পদার্থের যে ধর্মগুলো পরিবর্তন হয়ে যায়। যেমন
যেমন মনে করো রোদ, আমরা রোদের অধ্যায় পড়ছি, রোদ পড়ে নাই। রোদ মানে হচ্ছে বাধা, ঠিক আছে, কারেন্টের মধ্যে দিয়ে যে তারের মধ্য দিয়ে যে বিদ্যুৎটা পরিবহন হচ্ছে, এটা এক ধরনের বাধা। কথা বলতে গেছে কিনা? যদি তুমি তাপমাত্রা বাড়াও, তুমি দেখবে রোদ বেড়ে যাচ্ছে। আবার সহজ কথা বলি, রেল লাইনের মাঝখানে ফাঁকা রাখা হয় না? দেখছো কেন রাখা হয়? ছোট থেকে পড়ে আসছি, কেন রাখা হয়? হ্যাঁ, মানে এটা হচ্ছে একটা লাইনের মাথা, এটা হচ্ছে আরেকটা লাইনের মাথা, মাঝখানে ছোট ফাঁকা আছে কেন? যখন গ্রীষ্মকাল হয় তখন আমরা একটু সামনে পড়বো যে তাপীয় প্রসারণ, এটা কি বলি আমরা? তাপীয় প্রসারণ, প্রসারণ হয় এখানে, প্রসারণ হয়, এটা একটু বেড়ে যায়, এটা একটু বেড়ে যায়। যদি এখন ফাঁকা না থাকতো, এরকম থাকতো, এটা প্রসারণে কি হয়ে যেত? একটু এরকম বাঁকা হয়ে যেত। কথা বুঝতে পেরেছি কিনা? নর্মাল অবস্থায় কি হচ্ছে, এটা প্রসারণ হইলেও কোনো সমস্যা হচ্ছে না, কেন? কারণ মাঝখানে কি আছে? ফাঁকা আছে। কথা বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। এটা কি? দৈর্ঘ্য প্রসারণ। তাহলে তাপমাত্রার ধর্মের সাথে কি চেঞ্জ হয়ে যাচ্ছে? দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাচ্ছে। কথা বলে গেছে? আর একটা উদাহরণ দিই। ধরো তুমি আম, একটা পাত্র নিয়েছো, একটা ছোট রুম নিয়েছো, সেই রুমের মধ্যে পানি রেখেছো। এখন তুমি করবা কি, ওখানে তাপমাত্রা দিবা, বাড়াইতে থাকবে, তাপ দিবা, বাড়াইতে থাকবা, বাড়াইতে বাড়াইতে এটা 100 ডিগ্রি প্লাস করে দিবা, 100 ডিগ্রি করে দিবা। তাহলে এটা কি বাষ্প হয়ে যাবে না? বাষ্প হয়ে যাবে। তখন ওইটার মধ্যে আয়তন কি বেড়ে যাবে না কমে যাবে? পানি আগে পানি অবস্থায় ছিল, এখন কি অবস্থায় আছে? বাষ্পীয় অবস্থায়। বাষ্পীয় অবস্থায় আয়তন বেশি থাকে না কম থাকে? বেশি থাকে, তাহলে আয়তন বেড়ে যাচ্ছে। তাহলে আয়তন হচ্ছে তাপমাত্রিক ধর্ম। কথা বলে গেছে কিনা? তাহলে তাপমাত্রা পরিবর্তন করছি আমরা, এর ফলে পদার্থের যেই যেই ধর্মগুলো পরিবর্তিত হচ্ছে সেগুলোকে আমরা কি বলি? তাপমাত্রিক ধর্ম। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, আয়তন, ক্ষেত্রফল, প্রত্যেকটা। দেন হচ্ছে ঘনত্ব, রোধ, এবং হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তন, অর্থাৎ কঠিন থেকে তরল, তরল থেকে হচ্ছে গ্যাসীয়। কথা বলে গেছে কিনা? আচ্ছা, আমি আগে একটু পড়িয়ে নিই, তারপর তোদের লিখাচ্ছি। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? পদার্থ তাপমাত্রিক ধর্ম। আচ্ছা, তারপরে আসে হচ্ছে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। আমরা নর্মালি এখানে হচ্ছে স্কেল পড়বো হচ্ছে কয়টা বলতো? তিনটা স্কেল পড়বো। কি কি স্কেল পড়বো? একটা হচ্ছে সেলসিয়াসের, একটা হচ্ছে কেলভিনের, আর একটা হচ্ছে ফারেনহাইট, ঠিক আছে? তো এখান থেকে আমাদের ম্যাথ দিবে, এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা থেকে আরেকটা কনভার্সন করা লাগবে, একটা তাপমাত্রা থেকে আমরা আরেকটা তাপমাত্রায় যাব। তা আমরা কিভাবে এটা বের করি? সূত্র, সূত্র হচ্ছে সি, সি ফর সেলসিয়াস, মাইনাস সি আইস, আইস মানে হচ্ছে তার বরফ বিন্দু, যে বিন্দুতে এটা জমে যায়, ঠিক আছে, ডিভাইডেড বাই সি স্টেম। স্টেম মানে কি? এটা হচ্ছে বাষ্প বিন্দু, যেই তাপমাত্রা এটা কি হয়ে যায়? বাষ্পে পরিণত হয়ে যায়, মাইনাস সি আইস। ঠিক একইভাবে কেলভিন মাইনাস কেলভিন আইস, কেলভিন স্টেম মাইনাস কেলভিন আইস, এফ মাইনাস এফ আইস, এফ স্টেম মাইনাস এফ আইস। এটা বলতে আমরা কি বুঝছি? এটা বলতে বুঝছি, প্রথমটা হচ্ছে সেলসিয়াস, তাপমাত্রা কতটুকু সেলসিয়াসে থাকবে, মাইনাস কি, সেলসিয়াস স্কেলে কোন তাপমাত্রায় বরফ বিন্দু হয়, বরফ জমে যায়, ডিভাইডেড বাই হচ্ছে সেলসিয়াস স্কেলে কোন তাপমাত্রায় ওটা বাষ্পে পরিণত হয়, মাইনাস কোন তাপমাত্রায় বরফে পরিণত হয়ে যায়। কথা বলে গেছে? আমরা হয়তো এই লাইনটা দেখি নাই, আমরা দেখি হচ্ছে ডিরেক্টলি এইভাবে লিখি, সি মাইনাস, এখন বলো, এটা হচ্ছে স্কেল, তিনটা ভিন্ন ভিন্ন স্কেল, এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এটা কেলভিন স্কেল, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। নিচে যে বিন্দুটা এখানে নির্দেশ করছে এটাকে আমরা বলি হচ্ছে বরফ বিন্দু। কি বলি? বরফ বিন্দু, বা বলি হচ্ছে আইস পয়েন্ট, বরফ বিন্দু বা হচ্ছে আইস পয়েন্ট। আর এই যে বিন্দুটা আছে এটা হচ্ছে আমাদের বাষ্প বিন্দু, বা আমরা বলি হচ্ছে স্টেম পয়েন্ট। এখন এটা হচ্ছে সেলসিয়াস একটা স্কেল, এই সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে তার বরফ বিন্দু কতটুকু দেওয়া আছে দেখো তো? 0 ডিগ্রি। তাহলে আমরা সি এর পাশে কি বসাবো? 0, ডিভাইডেড বাই, এখন দেখো স্টেম কতটুকু দেওয়া আছে? 100 ডিগ্রি। তাহলে 100 মাইনাস আইস বিন্দু কত? 0, ইকুয়াল টু কেলভিন। কেলভিনের ক্ষেত্রে দেখো তো আইস বিন্দু কত? আইস বিন্দু কত? 273, ঠিক আছে, 273 ধরে না, 273 আমরা নর্মাল ধরি, 273 ডিভাইডেড বাই স্টেম কত আছে? 373। তাহলে 373 ডিভাইডেড মাইনাস কত হবে? 273 ডিভাইডেড বাই হচ্ছে, এখন এফ এ আসো, এফ মাইনাস কত আছে? 32 ডিভাইডেড বাই হচ্ছে এফ স্টেম কত? 212 মাইনাস হচ্ছে 32। এখন তো বুঝছি না? সই করছে। তো এখন চেঞ্জ করে দাও, তাহলে কত আসে? সি মাইনাস বাই 100, কে মাইনাস 273 বাই 100, আর এফ মাইনাস 32 বাই 180, ঠিক আছে? তো এটাকে আমরা এখন কিভাবে করতে পারি? আমরা এটাকে সবগুলোতে যদি 20 দিয়ে গুণ করে দিই তাহলে মোটামুটি আমাদের জিনিসটা সিম্পলিফাই হয়ে যায়। 20 দিয়ে গুণ করলে কি হয়ে যাচ্ছে? উপরে যদি 20 দিয়ে গুণ করি, নিচে 5 থাকছে,
এখানে থাকছে হচ্ছে কে মাইনাস 273 ডিভাইডেড বাই হচ্ছে 5, আর এখানে থাকছে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই হচ্ছে 9। এই হচ্ছে আমাদের সূত্র। এখান থেকে আমরা কনভার্সন করব, একটা থেকে আরেকটায় যাব। কথা বলতে গেছে কিনা এটা তোমরা মোটামুটি আগে থেকে জানি। এর সূত্রটা মনে আছে তোমাদের? মনে আছে? সবাই মনে আছে? না থাকলে একটু দেখে নাও। সি বাই 5 কে মাইনাস 273 বাই 5 আর এফ মাইনাস 32 বাই 9। ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে একটু ম্যাথ করবো, সবাই একটু খাতা কলম বের করো। কি করবো আমরা হচ্ছে, দেখো যেটা যেটা তোমাদের মোটামুটি সবারই হয়েছে, তারপর আমি দেখাই দিই। সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে কিসে? ফারেনহাইটে, আর বের করতে হবে কিসে? সেলসিয়াসে। সো আমরা কি নিব? ফারেনহাইটটা নিব আর সেলসিয়াসটা নিব। তাহলে সি বাই 5 ইকুয়াল টু হচ্ছে এফ মাইনাস 32 বাই 9, তাই না? এখন সেলসিয়াস কত দেওয়া আছে, সরি ফারেনহাইট দেওয়া আছে, কত দেওয়া আছে? 98.4। সো সি বাই 5 ইকুয়াল টু হচ্ছে 98.4 মাইনাস 32 বাই 9। তো সিটাকে রেখে দিব, যেহেতু সেলসিয়াস বের করবো, তো সি রেখে দিলে কি হয়? 98.4 মাইনাস 32 বাই 9, আর 5 নিচে আছে, ওপাশে গিয়ে কি হয়ে যাবে? উপরেটা গুণ হয়ে যাবে। আসছে কত তোমাদের? 36.88। এই হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস বুঝা গেছে না? সব পেয়েছো মোটামুটি? ঠিক আছে, এখন আসা হচ্ছে পরেরটা দেন। এটা একটা পপুলার একটা খুব ম্যাথ, এবং এটা হচ্ছে এমসিকিউ এর খুবই পপুলার। সেটা হচ্ছে কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেল সমান হবে? কোন এমন তাপমাত্রা যে তাপমাত্রায় সেলসিয়াস স্কেল আর হচ্ছে ফারেনহাইট স্কেলের হচ্ছে কি হবে? রিডিং সেম আসবে। এই ম্যাথ করা যাবে? হুম, কি কি দিয়েছে বলতো? ফারেনহাইট আর সেলসিয়াস। ফারেনহাইটের সূত্র কি ছিল? এফ মাইনাস 32 বাই 9, আর সেলসিয়াস সি বাই 5। যখন এই কথা বলবে যে কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেল সমান হবে, ফারেনহাইট সমান কি? সেলসিয়াস। তাহলে আমরা সেখানে কি লিখতে পারি? ফারেনহাইট ইকুয়াল টু হচ্ছে সেলসিয়াস। তো এই দুটো সমান সমান আমরা এক্স ধরে নিই, যেটা আমরা সমীকরণ করবো এক্স ধরে নিলে সুবিধা হয়। অথবা তুমি একটাকে দুইটাকে সি বানিয়ে নিতে পারো, অথবা দুইটাকে তুমি কি বানিয়ে নিতে পারো? এ বানিয়ে নিতে পারো। এখানে কি করবা? এক্স মাইনাস 32 দিবা ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু হচ্ছে এক্স বাই 5 দিয়ে এখান থেকে যে অ্যান্সারটা পাবা সেটাই হচ্ছে সেই তাপমাত্রায় ফারেনহাইট আর সেলসিয়াস স্কেল পাঠ হচ্ছে সমান আসবে। কথা বলে গেছে কিনা? সেম একই ভাবে হচ্ছে নিচেরটা কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেল সমান আসবে। এই প্রথম ম্যাথটা খুবই খুবই পপুলার, এটা বারবার পরীক্ষায় দেয় এবং এটা ইন্টারে পর্যন্ত আছে এই ম্যাথটা। আচ্ছা ঠিক আছে, পারা যাবে না মোটামুটি। দেখবো আর এখানে সম্ভবত অ্যান্সার আসার কথা -40 ডিগ্রি সেলসিয়াস আসার কথা, -40 ডিগ্রি আসার কথা, আসলে -40 ডিগ্রি আসবে। ঠিক আছে, আচ্ছা আসা হচ্ছে পয়েন্টে। পদার্থের তাপীয় প্রসারণ, এতক্ষণ ধরে আমরা যেটা বলছিলাম, পদার্থের তাপীয় প্রসারণ, তার মানে হচ্ছে তুমি যদি তাপ দাও তাহলে পদার্থ কি পরিমাণ প্রসারিত হবে, এটাই হচ্ছে পদার্থের তাপীয় প্রসারণ। এখন পদার্থকে তুমি কয় ভাগে ভাগ করে বলো তো? 3 ভাগ। কি কি আছে? একটা হচ্ছে কঠিন, তরল, আর হচ্ছে বায়বীয়। যেহেতু পদার্থের তাপীয় প্রসারণ করছি, তার মানে আমরা যদি তাপ দিই তাহলে কঠিন পদার্থের প্রসারণ হবে, তরল পদার্থের হবে, বায়বীয় পদার্থেরও হবে। এখন কথা হচ্ছে কোনটা কেমন হবে, কোনটা নেচার কেমন হবে, এটা হচ্ছে মেইন কথা। আমরা খুব ভালো মতো করে দেখবো। যখন কঠিন পদার্থ থাকবে, খুব ভালো মতো করে শোনো, কঠিন পদার্থ যখন থাকবে তাকে যদি তাপ দেওয়া হয় তার যে প্রসারণ হয় সেটা 3 প্রকার হয়। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে তার দৈর্ঘ্য প্রসারিত হয়, একটা হচ্ছে তার ক্ষেত্রফল প্রসারিত হয়, আর একটা হচ্ছে তার আয়তন প্রসারিত হয়। বাকি যে দুইটা আছে প্রবাহী পদার্থ, কি কি? তরল আর বায়বীয়, এদের ক্ষেত্রে শুধুমাত্র তাদের আয়তন পরিবর্তিত হয়। কথা বোঝা গেছে কিনা? তাহলে কি বললাম? কঠিন পদার্থের যে প্রসারণ হবে সেটা কয় রকম হবে? 3 রকম। তার দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন, তিনটাই প্রসারিত হবে। বাট তরল আর বায়বীয় ক্ষেত্রে শুধুমাত্র কি প্রসারণ হবে? আয়তন প্রসারণ হবে। কথা বোঝা গেছে? ক্লিয়ার এটা? আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে খুব ভালো মতো করে দেখো, এগুলো বেসিক কথাবার্তা আমরা অনেক আগে থেকে পড়েছি। যেটা সলিড, যেটা কঠিন পদার্থ, তার অণুগুলো কি করবে? খুব কাছাকাছি অবস্থায় থাকবে, খুব কম্প্যাক্ট অবস্থায় থাকবে। তাদের মাঝখানে আমরা বলি হচ্ছে আন্ত আণবিক যে ফাঁকটা, আচ্ছা আন্ত আর অন্তর মধ্যে পার্থক্য বুঝি না আমরা? একটা হচ্ছে অন্ত, একটা হচ্ছে আন্ত। ঠিক আছে, দেখো আমরা বলি হচ্ছে আন্ত স্কুল প্রতিযোগিতা, আন্ত স্কুল হচ্ছে ফুটবল ম্যাচ, আন্ত আন্ত স্কুল ফুটবল ম্যাচ, তার মানে হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন স্কুলের মধ্যে ফুটবল ম্যাচ। আর যদি বলি হচ্ছে অন্ত স্কুল ফুটবল ম্যাচ, তার মানে হচ্ছে একই স্কুলের মধ্যে দুইটা ভিন্ন ভিন্ন ক্লাসের মধ্যে হতে পারে বা কম্বিনেশন করে হতে পারে। কথা বলে গেছে? অন্ত মানে হচ্ছে ভিতরে, আন্ত মানে কি? বাইরে। অন্ত মানে হচ্ছে ভিতরে, আন্ত মানে হচ্ছে বাইরে।
আন্ত আণবিক ফাঁক কেন বলে এটাকে? কারণ হচ্ছে এটা একটা অণু, এটা একটা অণু, দুটো ভিন্ন ভিন্ন অণু, তার মাঝখানে ফাঁক। কথা বলে গেছে কিনা? আচ্ছা, সো এই আন্ত আণবিক ফাঁক কঠিনের ক্ষেত্রে খুবই কম থাকে, তরলের ক্ষেত্রে একটু বেশি থাকে, বায়বীয় ক্ষেত্রে অনেক বেশি থাকে। কথা বলে গেছে না? এখন কঠিন তরল আর বায়বীয় বৈশিষ্ট্য কি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এই বিষয়টা না যাই। তো এখন ঘটনা কি হয়? ঘটনা হচ্ছে প্রত্যেকটা অণু, এই অণু এই অণু এই অণু, প্রত্যেকটা অণু কি করে? এটা এক্সিলারেট করে, এভাবে কাঁপতে থাকে। এভাবে কি করতে থাকে? কাঁপতে থাকে। যখন কঠিন পদার্থ থাকে তখন এর কাঁপাটা খুব কম হয়। কেন কাঁপাটা কম হয়? কারণ কাছাকাছি থাকে, আর এদের মাঝখানে যে বন্ধন থাকে সেটা অনেক শক্তিশালী বন্ধন। কথা বলতে গেছে? মানে বিষয়টা হচ্ছে কেমন, তোমাকে চার পাশ থেকে একদম দড়িতে খুব শক্তভাবে বাঁধে, আর একজনকে আমি দুই পাশ থেকে দড়িতে বাঁধছি, কে চাইলে পারে বেশি নড়তে পারবে? যার দুই পাশে বাঁধাতে সে নড়তে পারবে। কেন? কারণ তার বন্ধনটা অনেক হালকা বন্ধন। কথা বলতে গেছে কিনা? তো যেটা কঠিন পদার্থ হয়ে থাকে, এই কঠিন পদার্থের দুইটা পাশাপাশি অণুর মাঝখানে যে বন্ধন থাকে এটা অনেক বেশি শক্তিশালী হয়, এক কথা। দুই নম্বর কথা হচ্ছে এই যে নড়বে, নড়ার মতো জায়গা থাকে না, কারণ আন্তঃনমিক ফাঁকটা অনেক ছোট। কথা বলতে গেছে কিনা? দুই নম্বর হচ্ছে তরল পদার্থ তার আর একটু বেশি, আর গ্যাসীয় পদার্থ হচ্ছে সব থেকে বেশি। ক্লিয়ার এটা? যখন আমি কি বলবো কি, যখন হচ্ছে আমি কঠিন পদার্থে তাপ দিব তখন তার প্রসারণ হবে। কি কি প্রসারণ হবে বললাম? একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ, আর একটা হচ্ছে তার আয়তন প্রসারণ। এখন আমাদের হিসাব করতে হবে যে তাপমাত্রা চেঞ্জ করার সাথে সাথে তার এই প্রসারণটা কতটুকু হচ্ছে, এটা দিয়ে আমাদের ম্যাথ। কথা বলে গেছে? আমরা এখন দেখবো হচ্ছে কি কি, এখন দেখবো হচ্ছে বাকি যে তিনটা আছে। এইটা হচ্ছে আমরা একটু পরে লিখে নিচ্ছি তোমাদের, এখন লাগবে না এটা। আসো, তো এখানে আমরা কিসের প্রসারণ করছি? এটা কঠিন পদার্থ। কিসের কঠিন পদার্থে? বায়বীয় তরল পদার্থ লাগবে না। তাহলে কঠিন পদার্থের প্রসারণ, আমি এখন তোমরা কিছু লিখো না, হ্যাঁ, আমি যখন শেষ করে নিই পড়া, তারপর তোমাদেরকে প্রথম থেকে সিরিয়াল করে লেখাচ্ছে। আচ্ছা দেখো, কঠিন পদার্থের যে প্রসারণ হবে সেটা কয় রকম হবে বললাম? তিন রকম: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, আর আয়তন প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ যেটা হয় তার সহগকে আমরা বলি হচ্ছে আলফা। ক্ষেত্রফল প্রসারণ যেটা হয় তার সহগকে আমরা বলি হচ্ছে বেটা। আর আয়তন প্রসারণকে আমরা বলি হচ্ছে গামা। কথা বলে গেছে? কিভাবে হবে সেটা একটু বুঝো। দৈর্ঘ্য প্রসারণ মানে কি? আগে দৈর্ঘ্য ছিল L1, তাপমাত্রা বাড়ানোর ফলে এখন দৈর্ঘ্য কি হয়ে যাবে? L2। আগে তাপমাত্রা ছিল T1, এখন তাপমাত্রা কত করে দিচ্ছি আমি? T2। কথা বলতে গেছে? আচ্ছা, কি হবে ঘটনা? L2 মাইনাস L1 এর মানে কি? এর মানে হচ্ছে কতটুকু বৃদ্ধি পেয়েছে, ডিভাইডেড বাই L1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। কথা বলে গেছে কিনা? উপরে কি পাচ্ছি আমরা? উপরে পাচ্ছি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, ডিভাইডেড বাই হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এইটা যে কথা, এটা একই কথা। একই কথা না, জাস্ট এটাকে নিচে নামিয়ে দিয়েছে কিছু করে। তো এটা হচ্ছে সূত্র। কি সমান সমান? এটা হচ্ছে আলফা সমান সমান। এল মানে এখানে লেন্থ, দৈর্ঘ্য। ঠিক আছে? তো যেহেতু আমরা দৈর্ঘ্য প্রসারণ করছি, তাহলে এখানে আমরা এল বসিয়েছি। যদি আমরা ক্ষেত্রফল প্রসারণ করতাম, ক্ষেত্রফলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে। এখানে সব জায়গায় কি বসিয়ে দিব? এ বসিয়ে দিব। আর আয়তনকে আমরা প্রকাশ করি ভি দিয়ে, সব জায়গায় কি বসিয়ে দিব? ভি বসিয়ে দিব। ঠিক আছে? তাহলে একইভাবে আমরা লিখতে পারি বেটা ইকুয়াল টু হচ্ছে A2 মাইনাস A1 ডিভাইডেড বাই হচ্ছে A1 ইন্টু হচ্ছে T2 মাইনাস T1, আর গামা ইকুয়াল টু হচ্ছে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 T2 মাইনাস T1। এটা বুঝছি না? এটা ক্লিয়ার হওয়ার কথা। এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এদের মাঝখানে একটা সম্পর্ক তৈরি করা লাগবে। মাঝে মাঝে কোশ্চেন কি করে দেয়, আলফা আর বিটার ভ্যালু দিয়ে দেয়, দিয়ে চাই হচ্ছে গামার ভ্যালু, যেটা দেওয়াই নাই। কথা বলতে গেছে কিনা? কিভাবে সম্পর্ক বের করতে পারি? সম্পর্ক জানি, এটা আমরা জানার কথা। মনে করো তো, আলফা বেটা গামার মধ্যে সম্পর্ক কি? বেটা ইকুয়াল টু হচ্ছে 2 আলফা, আর গামা ইকুয়াল টু হচ্ছে 3 আলফা। কথা বলতে গেছে কিনা? তাহলে আমরা বেটা আর সাথে আলফার আর গামার সাথে আলফার সম্পর্ক পেয়েছি, বাট বিটা আর হচ্ছে গামার সাথে সম্পর্ক আছে কিনা? আছে, এখানে দেখো তো। এখানে নাই, কিন্তু আমরা বের করে নেওয়া লাগবে। কিভাবে বের করতে পারি? বেটা ইকুয়াল টু কি পেয়েছি? 2 আলফা। তা আমরা আলফা ইকুয়াল টু বের করি না। আলফা ইকুয়াল টু তাহলে কি হয় বলতো? বেটা বাই 2। তো এখানে তুমি আলফা ভ্যালু যদি বসিয়ে দাও তাহলে সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। গামা ইকুয়াল টু 3 আলফা। এখন তুমি আলফার ভ্যালু বসিয়ে দাও। আলফার ভ্যালু কত? বেটা বাই 2, আর সাথে গুণ কত আছে? 3। তাহলে গামা ইকুয়াল টু হচ্ছে 3 বাই 2 বেটা। বুঝতে পেরেছি কিনা? তাহলে এটা হচ্ছে আমাদের একটা সম্পর্ক, এটা হচ্ছে 2 নাম্বার সম্পর্ক, এবং এটা হচ্ছে 3 নাম্বার সম্পর্ক। কথা বোঝা গেছে কিনা? ক্লিয়ার হয়ে যাবে কথা। কোন কোশ্চেন আছে কারো? নাই। আচ্ছা, আমরা গতদিন বলছিলাম হচ্ছে পদার্থের প্রসারণ। সবাই এই জিনিসটা একটু বুঝো। আমরা বলেছিলাম পদার্থের প্রসারণ। পদার্থ ছিল কয় প্রকার?
তিন প্রকার, এই পদার্থ দুই প্রকার, তিন প্রকার, কি কি? কঠিন, তরল আর বায়বীয়। আমরা গতদিন পড়েছি শুধুমাত্র কোনটা? কঠিনটা পড়েছি। কঠিনের কয়টা বৈশিষ্ট্য আছে? কঠিনের ক্ষেত্রে কয়টা বৈশিষ্ট্য ছিল বলতো? তিনটা। একটা হচ্ছে তার দৈর্ঘ্য ছিল, একটা হচ্ছে তার প্রস্থ ছিল, আর একটা ছিল তার হচ্ছে এই ক্ষেত্রফল ছিল, আর একটা হচ্ছে তার আয়তন ছিল। আয়তন ছিল। এই তিনটা ছিল যেহেতু কঠিন পদার্থ, এই তিনটা বৈশিষ্ট্য ছিল। আমরা তিনটা বৈশিষ্ট্য সম্পর্কে প্রত্যেকটা পরিসরে দেখেছি। এখন তরলের ক্ষেত্রে, তরলের কি দৈর্ঘ্য আছে? তরলের দৈর্ঘ্য নাই। তরলের হচ্ছে ক্ষেত্রফল আছে? নাই। শুধুমাত্র কি আছে? আয়তন আছে। কিন্তু আয়তন নির্দিষ্ট না। আয়তন কি নির্দিষ্ট? যে পাত্রে রাখা হয় তার আয়তন ধারণ করে, তাই না? তরল পদার্থে শুধুমাত্র যে প্রসারণটা পড়বো আমরা, সেটা হচ্ছে কি প্রসারণ? সেটা হচ্ছে আয়তন প্রসারণ। কিন্তু তরল পদার্থের আয়তন প্রসারণের ক্ষেত্রে এই টপিকটা একটু বোঝার চেষ্টা করবা। এখান থেকে খুব বেশি সিকিউ দেয় না, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করা খুব দরকার। সেটা হচ্ছে তরল পদার্থের যেহেতু আয়তন প্রসারণ করবো, কিন্তু আয়তন প্রসারণের ক্ষেত্রে একটু প্রবলেম আছে। প্রবলেম কি? প্রবলেম হচ্ছে এখানে চাপের একটা প্রভাব আছে ব্যাপকভাবে। আমরা যখন আয়তন প্রসারণ করি তখন হচ্ছে চাপ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে থাকে। কথা বোঝা গেছে কিনা? কেন চাপ করে থাকে একটু খুব ভালো মতো করে বোঝো। এইটা একটা পাত্র যেটা হচ্ছে এ, এটা একটা পাত্র সেটা হচ্ছে বি। এখন এই দুই পাত্রের ক্ষেত্রে বলতো, যদি আমি একই আয়তনের জিনিস দিই, ধরো এটাও 1 লিটার দিয়েছি, এটাও 1 লিটার দিয়েছি, চাপ কোথায় বেশি হবে? যদি এটাকে আটকে দিই, কোথায় হবে চাপ বেশি? বিতে। আর চাপ বেশি হচ্ছে কি হিসাবে তুমি বললে বিতে চাপ বেশি হচ্ছে? আমি আবার বলছি কথাটা। আমাদের হচ্ছে এখানে আমি আয়তন দিয়েছি এক, 1 লিটার, 1 লিটার পানি নিয়েছি ধরো। আর এখানে দিয়েছি কতটুকু? 1 লিটার পানি। পাত্র আলাদা আছে, বাট এখানে 1 লিটার পানি আছে, এখানে 1 লিটার পানি আছে। কথা বোঝা গেছে কিনা? তাহলে কোথায় চাপ বেশি ফিল করবে? এটা ক্ষেত্রে, এর ক্ষেত্রে না বি এর ক্ষেত্রে? কি মনে হয়? পাত্র এ আর পাত্র বি এর মধ্যে কোথায় চাপ বেশি অনুভব হবে? বিতে হবে। আমি বিতে হবে সেটা বুঝতে পারছি, কিন্তু বিতে কেন হবে? কারণ এই পাত্রটা ছোট পাত্র। পাত্রটা কি ছোট পাত্র না? পাত্রের আয়তন কম। পাত্রের যত আয়তন কম হবে, চাপ তত কি হবে? বেশি হবে। কমন সেন্স থেকে আমরা বুঝতে পারি যে চাপ, পাত্রের আয়তন যত ছোট হবে চাপ তত বেশি হবে। আমরা এই ক্লাসে পড়বো না, পরবর্তী ক্লাসে যখন যাব ইন্টারে, তখন হচ্ছে আমরা কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার পাবো, সেকেন্ড পার্টের ফার্স্ট অধ্যায়। সেখানে আমরা বয়েলের সূত্র পাবো, সেটা হচ্ছে আয়তন ইনভার্সলি প্রপোর্শন টু হচ্ছে পি, মানে হচ্ছে আয়তন আর চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তুমি যদি বাকি সমস্ত নিয়ামক কনস্ট্যান্ট রেখে দাও, তো তুমি বুঝো, তুমি যদি আয়তন বাড়াইতে থাকো, চাপ কি হবে? চাপ কমে যাবে। এই জিনিসটা আমরা প্রত্যেকদিন ব্যবহার করি এবং এখন ব্যবহার করছি। এই যে তুমি প্রশ্বাস আর নিঃশ্বাস যে ঘটনাটা ঘটছে, এটা কিভাবে ঘটে? একই ঘটনা ঘটে কিন্তু, যে ভিতরে চাপ বেড়ে যায়, এই চাপ কমে যায়, অর্থাৎ আয়তন বেড়ে যায়, তার বাইরে থেকে বায়ু ভিতরে প্রবেশ করে, তাই না? তো একই ভাবে আমরা বুঝতে পারছি যে চাপ যদি বাড়ায়, তার মানে হচ্ছে আয়তন কি হয়ে যাবে? কমে যাবে। আর চাপ যদি কমে, আয়তন কি হবে? বেড়ে যাবে। কথা বোঝা গেছে কিনা? আচ্ছা, তো এই পরীক্ষাটা আমরা খুব ভালো মতো করে করতে পারি। কোথায় করতে পারি? আমরা করতে পারি হচ্ছে এই যে এটার ক্ষেত্রে। এটা কি? থার্মোমিটার। আমরা বডি যে টেম্পারেচার মাপি সেটা এটা দিয়ে, তাই না? এই থার্মোমিটারের একটা গঠনটা বেশ একটু সুন্দর একটা গঠন আছে। কেমন গঠন একটু খেয়াল করে দেখো। এর মাঝখানে কি দেওয়া থাকে? পারদ দেওয়া থাকে। ঘটনা কি হয়, যখন তুমি এর এমন ভাবে তৈরি করা যে তোমার প্রত্যেক ডিগ্রি চেঞ্জ হওয়ার সাথে সাথে এর একটা উচ্চতা কি হবে? চেঞ্জ হয়। এবং ওই উচ্চতা অনুযায়ী আমরা বলতে পারি বডি টেম্পারেচার এখন কত আছে, তাই না? তো ঘটনা কি হয়, যখন তুমি বডিতে রাখো, নর্মাল টেম্পারেচার থেকে এই টেম্পারেচারটা বেশি হয়ে যাচ্ছে। যখন বেশি হয়ে যাবে, তখন এইটার তরল না, পারদ কি? তরল। তখন তরল প্রসারিত হবে না? তরল কিন্তু প্রসারিত হবে। কেন প্রসারিত হচ্ছে? কারণ এটা এখন তুমি কি বাড়াচ্ছ? তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছ। যে তাপমাত্রা বাড়াচ্ছে, প্রসারণ হচ্ছে। প্রসারণে কোথায় চলে যাচ্ছে? এটা নিচেও ছিল, এখন প্রসারিত হয়ে চলে গেছে মনে করে এই পর্যন্ত। এবং এই পর্যন্ত মনে করে এখন 100 ডিগ্রি সেলসিয়াস তোমাকে নির্দেশ করছে। তখন তুমি বলতে পারছো যে আমার বডি টেম্পারেচার কত? 100 ডিগ্রি সেলসিয়াস বললাম, ফারেনহাইট হবে। 100 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, 100 ডিগ্রি সেলসিয়াস তুমি ফুটা শুরু করে দিবা। আচ্ছা, তাহলে 100 ডিগ্রি এটা ফারেনহাইট। কথা বোঝা গেছে? এটা কিভাবে বুঝছি আমরা? ওই যে তরলের যে প্রসারণ আছে ওই নীতির উপর ভিত্তি করে বলতে পারছি। কথা বোঝা গেছে কিনা? এখন খেয়াল করে দেখো, তুমি কি করলা? তুমি হচ্ছে বডি টেম্পারেচার, আমরা নর্মালি কি করি? আমরা হচ্ছে মুখে দিই, অথবা হচ্ছে এখানে দিই, আন্ডার আর্মে দিই, তাই না? দিয়ে আমরা যখন দেখতে চাই, তা এইখান থেকে নিয়ে এই পর্যন্ত দেখার টাইম আছে না? নাকি সঙ্গে সঙ্গে হয়ে যায়? সঙ্গে সঙ্গে হয় না, কিন্তু একটা টাইম আছে। 2 সেকেন্ড, 7 সেকেন্ড একটা টাইম আছে। তো জিনিসটা তো উপরে তরল আর মাঝখানে একটা পাইপ। তরলটা নেমে যাওয়ার কথা না ওই টাইমের মধ্যে? নেমে যাওয়ার কথা, কিন্তু নামে নাকি?
নামে? নামলে তো টেম্পারেচার দেখতে পাবো না। কেন নামে না? কারণ এটা সুন্দর গঠন আছে। এটা কি গঠন আছে? এই নিচে অংশটা দেখো। এই নিচে যেটা করা থাকে সেটা হচ্ছে পাইপটা এমন থাকে, এমন থেকে এর ভিতরে একটু বাঁকানো থাকে, এরকম বাঁকানো থাকে। এর ফলে কি হয়? এর ফলে হচ্ছে তরলটা অভিকর্ষ ত্বরণের প্রভাবে সরাসরি নামতে পারে না। যদি বাঁকিয়ে দাও তখন কি সরাসরি নামতে পারবে? পারবে না। তখন খুবই সামান্য পরিমাণ নামলেও নামতে পারে। কিন্তু এরকম নাই যে আমরা এখান থেকে এখানে নিচ্ছি আর নিতে নিতে সমস্ত তরলটা নেমে গেছে, এমন হয় না। কেন হয় না? কেন যে আমরা ওটাকে স্ট্রেট রাখি না, ওটা কি করছি একটু কার্ভ করে দিছি। কথা বলতে গেছে কিনা? তাহলে থার্মোমিটারের ক্ষেত্রে তার গঠনটা একটু দেখবা সবাই, দেখবা হচ্ছে ভিতরে একটু কার্ভ করা আছে। কার্ভ করার ফলে কি হচ্ছে? কার্ভ করার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ওখান থেকে নিয়ে চোখে দেখার যেই ব্যবধানটা আছে এই ব্যবধানে তরলটা নেমে যাচ্ছে না। কথা বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, এখন তরল পদার্থের যে প্রসারণ আছে সেই প্রসারণের ক্ষেত্রে একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে তুমি কি তরল তো আর যেমন কঠিন আছে এটার ক্ষেত্রে ধরো এটা তুমি ডিরেক্টলি তাপ দিতে পারছো, এভাবে তাহলে হিট দিতে পারছো। বাট তরল তুমি কিভাবে দিবা? কোন একটা পাত্রে রাখা লাগবে। ঠিক আছে, যখন কোন একটা পাত্রে রাখবা তখন কি তাপ দিলে পরে পাত্রের একটা প্রসারণ আছে না? পাত্রে কিন্তু প্রসারণ আছে। তো তরলের ক্ষেত্রে যে প্রসারণ আমরা বের করি সেটা একটু কঠিন হয়ে যায়। কেন? কারণ তখন আমাদের পাত্রের প্রসারণটা বাদ দেওয়া লাগে। কথা বুঝতে পেরেছি কিনা? তাহলে তরল পদার্থের যে প্রসারণ সেটাকে আমরা আসলে সরাসরি প্রসারণ বলতে পারি না, সেটাকে আমরা 3 ভাগে ভাগ করি। কি কি ভাগে ভাগ করি? এক নাম্বার হচ্ছে আচ্ছা, তাহলে তরল পদার্থের যে প্রসারণ আমরা বের করবো সেখানে আমরা 3 ধরনের প্রসারণ পাবো। একটা হচ্ছে পাত্রের প্রসারণ, একটা হচ্ছে আপত প্রসারণ, আর সর্বশেষ হচ্ছে প্রকৃত প্রসারণ, অ্যাকচুয়াল যে প্রসারণটা হচ্ছে। কথা বলতে গেছি কিনা? কোনটা কি খুব ভালো মতো করে বুঝো। খুব সহজ একটা জিনিস। ধরো তুমি একটা পাত্র নিয়েছো, পাত্র তুমি প্রথমে কোন পর্যন্ত পানি নিয়েছো? এ পর্যন্ত। কথা বলতে গেছি কিনা? এ পর্যন্ত তুমি পানি নিয়ে পাত্রটাকে হিট করছো। যখন হিট করবা তখন কমন সেন্স কি বলে, যেহেতু এটা পাত্রের মধ্যে আছে আগে পাত্রটা কি হবে? গরম হবে, তাই না? পাত্রটা যদি গরম হয় তাহলে পাত্রের আগে প্রসারণ হবে না? পাত্রের আগে প্রসারণ হবে। তাহলে কি আগে প্রসারণ হবে? হবে না। পাত্র আগে কেন প্রসারণ হয়? আচ্ছা তুমি বলো তো, যদি আমি এখানে পাত্র নেই, একটা স্টিলের পাত্র নিয়েছি আর এখানে কোনোভাবে কোন একটা ঐশ্বরিক শক্তিতে মনে করে আমি এখানে পানি নিয়েছি যে পানিটা স্থির ভাবে দাঁড়িয়ে আছে, আমি দুটোকে হিট দিব, কোনটা আগে গরম হবে? পাত্র আগে গরম হবে। আর কেউ? মানে পানি আমি পাত্র বাদ দিয়ে রাখবো, কেমন পারবো আমি জানি না, বাট আমি রাখবো। কথা বুঝতে পেরেছো? ওই দিন বললাম ঐশ্বরিক শক্তি দিয়ে কি করলাম, এখন পানিটা কি করলাম? রেখে দিলাম আগুনের উপরে, আর সেম ভাবে একটা পাত্র রেখে দিয়েছি। কথা বলতে গেছে? দুইটাকে এখন আমি একই পরিমাণ হিট দিব, একই জিনিস হিট দিব, কোনটা আগে গরম হওয়ার কথা? বলো দেখি। পাত্র আগে গরম হবে। তুমি? পাত্র। আর বলো। পানি মনে হচ্ছে। পাত্র। পানি। আচ্ছা, আমরা একটু পরে উত্তরটা দিব, ঠিক আছে? এখন দিব না, একটু সাসপেন্স রেখে দিই, আমরা সামনে দেখবো। তো দেখো যখন ঘটনা কি হচ্ছে, ঘটনা হচ্ছে যখন তুমি কি করছো, হিট দিচ্ছ, তখন পাত্রটা গরম হয়ে যাচ্ছে। পাত্র গরম হওয়া মানে কি? পাত্র প্রসারিত হয়ে যাবে না, পাত্র বেড়ে যাবে। যদি পাত্র বেড়ে যায়, পানি কিন্তু এখনো কি হয় নাই, গরম হয় নাই কিন্তু। পাত্র বেড়ে গেলে পানি নিচে চলে যাবে না? কারণ পাত্র তো প্রসারিত হচ্ছে। এটা কি বুঝতে পেরেছো? যখন তুমি তাপ দিবা নিচে, ধরো তুমি তাপ দিয়েছো, ধরো তুমি নিচে তাপ দিচ্ছ, হ্যাঁ, কোনোভাবে তাপ ধরো তাপ দিচ্ছ, তাহলে কি হবে? এইটা প্রথমে পাত্রটা প্রসারিত, পাত্র কি হবে? প্রসারিত হবে। পাত্র প্রসারিত হইলে পারে তরল প্রথমে তুমি নিয়েছিলে এখানে, সেখান থেকে এটা নিচে নেমে যাবে না বিতে? বিতে নেমে যাবে। ঠিক আছে, তারপরে পাত্র গরম হয়ে গিয়েছে, পাত্র গরম হয়ে গেলে পরে এখন পানিও গরম হয়ে যাবে। পানি গরম হলে এখন তো পানি কি হয়ে যাবে? আস্তে আস্তে বাষ্পে পরিণত হওয়া শুরু হবে। তেমন তখন পানি প্রসারণ হওয়া শুরু হবে। যখন পানি প্রসারণ হবে তখন কি পানি এই অবস্থা থাকবে? থাকবে না। তখন পানি এই অবস্থায় থাকবে না, চলে যাবে কোথায়? তার থেকেও বেশি দূরে, সি পজিশনে চলে যাবে। কথা বুঝতে পেরেছি কিনা? কথা ক্লিয়ার হয়েছে? তাহলে কি ঘটনা হয়েছে? প্রথমে আমরা হচ্ছে পানিকে নিয়েছিলাম কোথায়? এ বিন্দুতে। তারপরে আমরা হিট দিলাম, পানি যেহেতু পাত্রের প্রসারণ হয়েছে তাই পানি নেমে গেছে কোথায়? বি বিন্দুতে। তারপরে আমি পানি যেহেতু প্রসারিত হয়েছে, হিট বাড়িয়েছি, পানি প্রসারিত হয়েছে, তখন চলে গেছে কোথায়? সি বিন্দুতে। কথা বুঝে গেছে কিনা? তো এর মধ্যে আমরা কি কি পেয়েছি দেখো খেয়াল করে। আমরা পেয়েছি হচ্ছে এ থেকে বি গিয়েছে, তারপরে বি থেকে সি গিয়েছে, আরেকটা পেয়েছি সেটা হচ্ছে এ আর সি। এখান থেকে এখানে এবি, এবি, এখান থেকে একদম ডিরেক্ট এখানে বিসি, বিসি,
আর এখান থেকে এইটুকু একটা আছে ডিস্টেন্স, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এসি। এখন কোনটা কি সেটা খুব ভালো মতো করে খেয়াল করে দেখো। এবি কি, এবিটা কি, এবিটা হচ্ছে পাত্রের প্রসারণ। যখন আমরা হিট দিয়েছিলাম তখন পাত্র প্রসারিত হয়েছিল, তাই তরল কি করছিল, এ থেকে বিতে নেমে গিয়েছিল। অর্থাৎ এবি হচ্ছে পাত্রের প্রসারণ। আমরা এখানে লিখে দিই, এটা হচ্ছে পাত্রের প্রসারণ। এখন আসলে আপাত প্রসারণ, তুমি যখন দেখবা নর্মালি তখন প্রসারণটা তুমি কতটুকু দেখবা, তুমি দেখবা প্রসারণ এখান থেকে এতটুকু দেখতে পাবা। কারণ এখানে নির্দিষ্ট টাইম পরে তুমি তার পাত্রের প্রসারণটা দেখতে পাচ্ছ না, দেখতে পাবা, পাবা না। কিন্তু কেন, কারণ তখন পানিতে এখান থেকে এখানে চলে যাবে। কথা বলতে গেছি কিনা? তাহলে এটা কি বলছি আমরা, এসি, এসি হচ্ছে প্রকৃত আপাত প্রসারণ। এসি কি, আপাত প্রসারণ। আর প্রকৃত প্রসারণ কোনটা, যেখানে নেমে গিয়েছিল আর এখন যেখানে আছে, এই টোটালটা হচ্ছে কি প্রকৃত প্রসারণ। যে প্রকৃত প্রসারণ বলতে কি বলছি আমরা, বিসি। কথা বলতে গেছে? এখন একটু খেয়াল করে দেখো তো, এখান থেকে আমরা একটা সমীকরণ মতো লিখতে পারি কেমন, এইটা প্লাস এইটা সমান সমান টোটালটা। তাহলে আমরা লিখতে পারি না যে এ বি প্লাস এসি ইকুয়াল টু কি বিসি। এটাকে আমরা এইভাবে ফর্মুলা দিতে পারি যে পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ ইকুয়াল টু হচ্ছে প্রকৃত প্রসারণ। এই পর্যন্ত বুঝতে কে পারো নাই বলো? আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্যাসের প্রসারণ। গ্যাসের ক্ষেত্রে প্রবলেম আরো বেশি। কি বেশি? কারণ গ্যাসের তো কিছুই নাই। গ্যাসের আছে কিছু? কিছুই নাই। গ্যাসে যেটা আছে সেটা হচ্ছে আয়তন আছে, কিন্তু এই আয়তনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তুমি যেই পাত্রে রাখবা, তলের ক্ষেত্রে কি ছিল, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ছিল, যেই পাত্রে রাখবো তার আকার ধারণ করবে, কিন্তু এই না যে পুরো পাত্রটা জুড়ে থাকবে, তা তো থাকে না। বাট গ্যাসের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তুমি যেখানেই রাখবা ও পুরো পাত্র জুড়ে থাকবে। সো আয়তন কিন্তু নির্দিষ্ট না। আয়তন কি নির্দিষ্ট? তলের ক্ষেত্রে কিন্তু আয়তন নির্দিষ্ট ছিল, যে তুমি যে পাত্রে রাখবা তার আয়তন ধারণ করবে, বাট ওকে আমরা বলতে পারবো যে 1 লিটার 2 লিটার এভাবে বলতে পারি, তাই না? এখানে মনে করো একটা বেলুন আছে, এরকম একটা বেলুন, আর একটা বেলুন আছে মনে করো এইরকম একটা বেলুন। যদি আমি এই সেম পরিমাণ গ্যাস এখানেও দিই আর এখানেও দিই, এটা সমস্তটা দখল করে থাকবে, এটা সমস্তটা দখল করে থাকবে। তাহলে এইটার আর এইটা কি আয়তন এক নাকি? ভিন্ন ভিন্ন আয়তন। তাহলে সেম পরিমাণ গ্যাস দিলে তার আয়তন কি হয়ে যাচ্ছে, ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু আয়তন ভিন্ন হওয়ার অর্থ চাপ কি, চাপ কি এক না ভিন্ন? চাপও ভিন্ন, কারণ আমরা জানি চাপ আর আয়তন একটা একটার সাথে সম্পর্কযুক্ত। তাহলে আয়তন যখন ভিন্ন হচ্ছে, চাপও কি হয়ে যাচ্ছে, ভিন্ন হয়ে যাচ্ছে। তো এই জন্য গ্যাসের ক্ষেত্রে যখন তার আমরা আয়তন প্রসারণ সম্বন্ধে বলি, তখন তার চাপের যে সমস্যাটা আছে, এই চাপ এর সাথে একসাথে পরিণত হয়। কথা বলে গেছে? আমরা একটা সমীকরণ দেখবো, যে সমীকরণ থেকে আমরা খুব সহজে বুঝতে পারবো যে চাপের মধ্যে এবং হচ্ছে আয়তনের মধ্যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি সম্পর্ক আছে। সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু হচ্ছে এন আর টি। এখন কার কি পরিচয় সেটা একটু দিই, তারপর আমরা সামনে আগাচ্ছি। ভি ইকুয়াল টু কি, আয়তন। পি কি, পি হচ্ছে চাপ। এন কি, মোল সংখ্যা। আর কি, আর হচ্ছে একটা ধ্রুবক, এটার মান আছে, মান কত, 8.314। আর টি সমান সমান কি, টি সমান সমান হচ্ছে তাপমাত্রা। এখন এই সমীকরণ থেকে খুব ভালো মতো করে বুঝো, এই সমীকরণ থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গ্যাসের যখন প্রসারণ করবো তখন আমরা চেষ্টা করবো চাপটাকে কনস্ট্যান্ট রেখে দেয়। চাপ কি রেখে দেয়া, কনস্ট্যান্ট। চাপ চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে কোনটা, চেঞ্জ হবে হচ্ছে ভি, আর চেঞ্জ হবে হচ্ছে টি। তবে তাপমাত্রার সাথে আয়তনের কি সম্পর্ক আছে সেটা। কথা বলতে গেছে কিনা? তাপমাত্রার সাথে কিসের সম্পর্ক বললাম, আয়তনের সম্পর্ক। হ্যাঁ, এখন বলো তো তাপমাত্রার সাথে আয়তনের কি ধরনের সম্পর্ক, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। তুমি যত তাপমাত্রা বাড়াবা আয়তন তো কি হবে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বাড়তে থাকবে। কথা বলতে গেছে কিনা? তাহলে আমরা এটাকে 1 দিয়ে নিই, আর এটাকে যদি 1 দিয়ে নিই, তাহলে আমরা কি করতে পারি, লিখতে পারি হচ্ছে ভি2 পি এন আর টি2। লিখতে পারি না এটা? লেখা যায় তো? লেখা যায়। এখন প্রসারণে আসো। প্রসারণের সূত্র মনে আছে, গতকালকে লিখে দিয়েছিলাম। আয়তন প্রসারণ, ভিপি ইকুয়াল টু কি হবে বলো, আয়তন প্রসারণ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ভি2 মাইনাস ভি1 ডিভাইডেড বাই ভি1 টি2 মাইনাস টি1। কথা বলে গেছে কিনা? ক্লিয়ার এটা? এখন খুব ভালো মতো করে একটু খেয়াল করে দেখো যে এইটার এই সম্পর্কটার ক্ষেত্রে আমরা এখান থেকে ম্যাথ দিতে পারি। কি ধরনের ম্যাথ দিতে পারি? আমাদেরকে এখন ম্যাথ এখানে দিব, দিয়ে রেখে দিই, সম্পর্কটা দেখিয়ে রেখে দিই। দেখো পিভি ইকুয়াল টু আমরা বলছি এন আর টি।
এন মানে কি? এন মানে আমরা বললাম হচ্ছে মোল সংখ্যা। মোলের সাথে ভরের সম্পর্কটা মনে আছে কারোর? আণবিক ভর আর হচ্ছে দেওয়া ভর, 6 অধ্যায় মনে করো তো কেমিস্ট্রি। এন ইকুয়াল টু কি ছিল? এম বাই ভি। হ্যাঁ, ডাব্লিউ বাই এম। গুড। তাহলে আমরা এখানে লিখতে পারি না ভিপি ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই এম। কথা বলে গেছে কিনা? কিছু কিছু ক্ষেত্রে তোমার মোল সংখ্যা না দিয়ে দিতে পারে, দিয়ে দিতে পারে কি, দিয়ে দিতে পারে হচ্ছে আণবিক ভর আর দেওয়া ভর। কথা বলে গেছে কিনা? সেখান থেকে আমরা বের করতে পারবো না খুব ইজিলি। এখান থেকে সমীকরণ থেকে যে কোনো কিছু চেতে পারি আমি, দেখা যাচ্ছে 3টা বা 4টা জিনিস দিয়ে দিলাম, বাকিটা তোমাকে বের করতে বললাম। কথা বলে গেছে? তো এটা এখান থেকে নর্মালি কোয়েশ্চেন করে না, তারপরেও যেহেতু এখন কোয়েশ্চেনের কোনো প্যাটার্ন নাই, আজকাল যে কোয়েশ্চেন গুলো করছে এই কোয়েশ্চেন আসলে বলা খুব টাফ। মানে আগে তোমাদেরকে বলে দিতাম যে এই টাইপটা পরে টাইপ চলে আসবে, 80% চান্স আছে। এখন বলা যায় না তা নাই, কিন্তু একটু টাফ হয়ে গেছে। কোয়েশ্চেন এখন করছে একটু খাপসারা কোয়েশ্চেন। গত বছর কোয়েশ্চেন তোমরা দেখছো? 25-এর কোয়েশ্চেন দেখো না, 25-এর কোয়েশ্চেন একদম খাপসারা কোয়েশ্চেন করছে। 26-এ তো শর্ট সিলেবাস, 26-এ যে কি করবে আল্লাহ জানে। আর তোমাদের সময় কোয়েশ্চেন আরো টাফ হওয়ার কথা। তো এই জন্য প্রত্যেকটা টপিক সম্বন্ধে আইডিয়া নিয়ে রাখবো। আর মেইন মেইন যে টপিক গুলো সেগুলো আমরা মোটামুটি প্র্যাকটিস করে রাখবো। কথা বলে গেছি কিনা? আচ্ছা, এই পর্যন্ত বুঝছি আমরা? এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে। তাহলে এটা গেল হচ্ছে গ্যাসের প্রেসার। আচ্ছা, গ্যাসের প্রশ্নের ক্ষেত্রে লিখে নাও, এটা একটু লিখে নাও, নোটটা করে নাও। আচ্ছা, এখন আসলে হচ্ছে বাষ্পায়ন। বাষ্পায়ন বলতে কি বুঝি? খুব সহজ কথা। বাষ্পায়ন বাষ্পে পরিণত হয়ে যাবে, তাই না? যে প্রক্রিয়া হয় সেটা হচ্ছে বাষ্পায়ন, তাই না? আর যেই তাপমাত্রা হয় সেটাকে আমরা কি বলি? বাষ্পবিন্দু বলি, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি বললাম? বাষ্প বলতে কি বুঝছি? যে প্রক্রিয়ায় তরল কিছু পরিণত হবে, বাষ্পে পরিণত হবে। মানে এটা হচ্ছে তরল, এটা হচ্ছে গ্যাস, যে প্রক্রিয়া। এখন এই বাষ্পায়নের ক্ষেত্রে আমাদের ছোট্ট কিছু কথাবার্তা দেওয়া আছে, আগে কিছু কথা দেওয়া আছে, সেগুলো একদমই গুরুত্বপূর্ণ না বলে দিই নাই। এটুকু গুরুত্বপূর্ণ। দেখো, বাষ্পায়নের ক্ষেত্রে বাষ্পায়ন কিসের কিসের উপর নির্ভরশীল আছে, এখান থেকে এমসিকিউ দেয়, মাঝে মাঝেই দেয়। এই জন্য আমরা জাস্ট একটু দেখবো বাষ্পায়নের নির্ভরশীলতা কিসের কিসের উপর আছে। এক নম্বর হচ্ছে বাতাসের প্রবাহ। খুব ভালো মতো করে বুঝো যে এখানে তরল আছে কিছু পরিমাণ, সেটা বাষ্পে পরিণত হবে। বাষ্পে পরিণত হলে কি হবে? সেটা উপরে উঠে যাবে, তাই না? তো যদি উপরে অলরেডি বাষ্প থাকে, তাহলে কি বাষ্প হইতে সুবিধা হবে না দেরি হবে? দেরি হবে। কারণ উপরে অলরেডি মানুষ আছে, ওখানে তো বাষ্প হইতে পারবে না, জায়গা নাই। তো যদি বাতাসের প্রবাহ হয়, বাতাসের প্রবাহ কি করে? বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ আসে, এসে এখানকার যে অংশগুলো আছে সেগুলোকে নিয়ে ধাক্কা দিয়ে দূরে চলে যায়। তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল না? ফাঁকা হয়ে গেল। তাহলে যদি বায়ু প্রবাহ বাড়ে, তাহলে বাষ্পায়ন কি হবে? বাড়বে। কেন বাড়বে? কারণ এখানকার যে বাষ্পগুলো অলরেডি ছিল সেগুলো কি হয়ে গেছে? দূরে চলে গেছে। তাহলে আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে বাতাসের প্রবাহ যদি বাড়ে তাহলে বাষ্পায়নও বাড়বে। শুধু এইভাবে লিখে নিবা। কথা বুঝে গেছে? প্রথমটা হচ্ছে বাতাসের প্রবাহ, দ্বিতীয়টা হচ্ছে বাষ্পায়ন। 2 নম্বর হচ্ছে তরলের উপরিভাগের ক্ষেত্রফল। তরলের উপরিভাগের ক্ষেত্রফল। আচ্ছা, আমি যদি সেম পরিমাণ পানি একটা গ্লাসে নিব আর সেম পরিমাণ পানি একটা হচ্ছে প্লেটে নিব, নিয়ে রোদে রেখে দিব, কোনটাকে বাষ্প পরিণত হবে? প্লেটেরটা। কেন হবে? ক্ষেত্রফল বেশি প্লেটের ক্ষেত্রে। মানে ওখান থেকে বাষ্প রোডটা যখন পড়ছে তখন ক্ষেত্রফল বেশি পাচ্ছে, সব জায়গা থেকে বাষ্প করতে পারছে। আর যখন গ্লাস নিচ্ছে তখন তার ক্ষেত্রফল কি হচ্ছে? উপরের টুকু হচ্ছে। কথা বলতে গেছি না? কারণ বাষ্পায়ন তো নিচ থেকে হবে না, কই থেকে হবে? উপরের টুকু হবে। তো উপরের ক্ষেত্রফল যত বাড়াবো বাষ্পায়ন তত কি হবে? তাড়াতাড়ি হবে। কথা বলতে গেছে কিনা? তাহলে যদি আমরা তরলের ক্ষেত্রফল বাড়াই তাহলে বাষ্পায়ন কি হবে? বাষ্পায়নও বৃদ্ধি পাবে। বুঝা গেছে এটা? আচ্ছা, এখন আসলে 3 নাম্বার কথা। 3 নাম্বার হচ্ছে তরলের প্রকৃতি। কোন তরলটা আগে বাষ্পায়িত হবে বলে মনে হয়? কার বাষ্পায়ন আগে হবে? যার বয়েলিং পয়েন্ট বেশি। আর যার বয়েলিং পয়েন্ট কম। মানে বাষ্পায়ন কখন হয়? যখন সেটা স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক মানে কি? একটা তাপমাত্রা দিয়েছো, সেই তাপমাত্রা ওটা বাষ্পে পরিণত হচ্ছে, সেটাকে আমরা কি বলি? তার স্ফুটনাঙ্ক বলি। যার স্ফুটনাঙ্ক কম, মানে যে কম তাপমাত্রায় বাষ্পে পরিণত হতে পারে, সেটাই তো আগে বাষ্প হবে, তাই না? কথা বলতে গেছে কিনা? তাহলে যার বয়েলিং পয়েন্ট কম বা স্ফুটনাঙ্ক কম, তার বাষ্পায়ন কি হবে? দ্রুত হবে। এটা কি বুঝতে পেরেছে? যার স্ফুটনাঙ্ক কম তার বাষ্পায়ন দ্রুত হবে। লিখবো যার, এখান থেকে স্ফুটনাঙ্ক কম, বাষ্পায়ন বেশি। বুঝা গেছে না এটা?
আচ্ছা, পরে আসো বাতাসের চাপ। বলো বাতাসের চাপ থাকলে কি হবে? হুম। আচ্ছা, বাতাসের চাপ মানে কি? অলরেডি বাইরে প্রচুর পরিমাণে কি আছে? বায়ু, জলীয় বাষ্প আছে। কথা বলতে গেছে? জলীয় বাষ্প বেশি থাকা মানে কি? বাতাসের চাপ বেশি না, তখন বাতাসের চাপ বেশি। তুমি কিন্তু সহজে এখান থেকে বাষ্পায়িত করতে পারবা? পারবা না। তাহলে বাতাসের চাপ আমরা দূরীভূত করতে পারি কিভাবে? একটু আগে পড়েছিলাম প্রথমটা, যদি বায়ু প্রবাহ হয় তাহলে পরে এখান থেকে চলে যাবে। তাহলে বাতাসের চাপ যদি বাড়ে, বাষ্পায়ন কি হবে? বাষ্পায়ন হচ্ছে কমে যাবে। ক্লিয়ার এটা? আর এখন আসলে সর্বশেষ দুইটা, সেটা হচ্ছে উষ্ণতা আর একটা হচ্ছে বাতাসের শুষ্কতা। হ্যাঁ, উষ্ণতা বাড়া মানে কি? গরম যত বেশি হবে বাষ্পায়ন তত কি হবে? বেশি হবে। তাহলে উষ্ণতা বাড়া মানে হচ্ছে বাষ্পায়ন বৃদ্ধি পাওয়া। সর্বশেষ হচ্ছে বাতাসের শুষ্কতা। শুষ্কতা মানে হচ্ছে জলীয় বাষ্পের যে উপস্থিতি সেটা কম থাকা। কথা বলতে গেছে কিনা? যেমন শীতকালের ক্ষেত্রে বলো তো, শীতকালে আজকে সকালে কে কে লিপ জেল মেখে এসেছো? মেখে এসেছো কেন? মেখে এসেছো লিপ জেল আজকে? ঠোঁট কেন মানে? শীতকালে কেন, গরমকালে নাই কেন? তাতে কি হয়? হ্যাঁ, শীতকালে যেটা হয় সেটা হচ্ছে বাতাস শুষ্ক। শীতকালে বাতাস কেমন? শুষ্ক। শীতকালে তুমি খুব দ্রুত কি করতে পারে? অন্য জায়গা থেকে পানি টেনে নিতে পারে। কথা বলতে গেছে? এই জন্য দেখবে শীতকালে সব শুকিয়ে যাচ্ছে। কেন শুকিয়ে? কাপড় চোপড় কিন্তু তাতে শুকায় কিন্তু। কথা বলতে গেছে কিনা? কেন? কারণ জলীয় বাষ্পের পরিমাণ বাইরে কি খুবই কম। চাবে ওইটাকে সমতা রাখতে, এই জন্য কি করবে? যেখান থেকে পানি পাবে সেটাকে টেনে বাইরে নিয়ে চলে আসবে। কথা বলতে গেছে কিনা? এখন আমরা লিপ জেল কেন দিচ্ছি? কারণ এটা একটা তেল। এটা কি একটা তেল জাতীয় জিনিস। যদি ঠোঁটে দেই তাহলে ঠোঁট থেকে পানি আর কি হচ্ছে না, বাইরে বাষ্পায়িত হতে পারছে না। ঠোঁট ফাটে না ওই জন্য। কথা বলতে গেছে কিনা? তাহলে বাতাসের শুষ্কতা যদি বেশি হয় বাষ্পায়ন কি হবে? বেশি হবে। বাতাস শুষ্ক, জায়গা প্রচুর বেশি, এখন ইচ্ছা করলে পরে বাষ্পায়িত হতে পারবে। কথা বলতে পেরেছো কিনা? তাহলে বাতাসের শুষ্কতা বেশি হইলে বাষ্পায়ন কি হবে? বেশি হবে। এই পর্যন্ত ক্লিয়ার? বলে এই 6টা পয়েন্টে কে কোনটাই সমস্যা আছে? কার কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আগে থেকে বলবা। পরে কিন্তু এই আমাদের স্টুডেন্টের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে সমস্যা আমরা বলতে চাই না। মনে করি যে এই সমস্যা মনে হচ্ছে বাড়ি গেলে পড়লেই হয়তো ঠিক হয়ে যাবে। বাড়ি গিয়ে তো পড়বা, ঠিক আছে, এইখানে সমস্যা থাকলে সমাধান করে নিবা। বুঝছো সবগুলা? আশা করছি বুঝছো। একটু লিখে দিবা, সংক্ষেপে লিখবা যেভাবে লিখছি, একদম সংক্ষেপে লিখবা। মেইন যে আকর্ষণ, সে আকর্ষণে চলে এসেছে, ঠিক আছে? কারণ সিকিউ দিবে সব এখান থেকে। আপেক্ষিক তাপ আর হচ্ছে দুইটা টপিক পড়বা, একটা হচ্ছে সুপ্ত তাপ। আপেক্ষিক তাপ আর একটা কি বললাম, আরেকটা হচ্ছে সুপ্ত সুপ্ত তাপ। আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপের মধ্যে আগে পার্থক্যটা বলি, তারপরে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। আপেক্ষিক তাপ মানে হচ্ছে, ধরো তুমি এখানে একটা পাত্র আছে, সে পাত্রের মধ্যে 5 কেজি 5 লিটার পানি আছে। ধরো আমরা কেজিতে হিসাব করি, এখন কেজি আছে, 5 কেজি পানি আছে এখানে। কথা বলে গেছে কিনা? তো তুমি করবা কি, এটা এখন রুম টেম্পারেচার কত? রুম টেম্পারেচার বলতে আমরা কত ডিগ্রিকে বুঝি? 25 ডিগ্রিকে। ধরো এটা রুম টেম্পারেচার আছে, মানে 25 ডিগ্রি সেলসিয়াস আছে। এখন তুমি এটাকে 25 ডিগ্রি থেকে নিয়ে যাবা হচ্ছে 50 ডিগ্রিতে। তাহলে তোমাকে কতটুকু বেশি তাপমাত্রা বাড়াইতে হচ্ছে? 25 ডিগ্রি বাড়াইতে হচ্ছে। এই 25 ডিগ্রি বাড়াইতে তোমাকে যেই পরিমাণ হিট দেওয়া লাগবে, তাপমাত্রা বাড়াইতে যে পরিমাণ হিট দেওয়া লাগে, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। কথা বলে গেছে? আমরা পরের সংজ্ঞায় যাচ্ছি। আর সুপ্ত তাপ কি? সুপ্ত তাপ হচ্ছে, বরফ রেখেছি এখানে, ধরো একটা 5 কেজির বরফ রেখেছি, সেই বরফটা কিছু পরিণত হবে প্রথমে? পানিতে পরিণত হবে। তারপর এটা পানি হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে, এটা নর্মালাইজ হয়েছে। তারপরে আমি কি করছি, ওটাকে তাপ দিয়েছি, দিয়ে ওটাকে কি করছি? বাষ্পে পরিণত করছি। তাহলে দুইটা কথা বলছি, একটা হচ্ছে বরফ থেকে পানি, আর একটা হচ্ছে পানি থেকে বাষ্প। তাহলে অবস্থার পরিবর্তন হচ্ছে কয় জায়গায়? দুই জায়গায়। অবস্থা হচ্ছে তিনটা, বাট পরিবর্তন হচ্ছে কয় জায়গায়? দুই জায়গায়। একটা তরল থেকে, আচ্ছা, কঠিন থেকে হচ্ছে তরল, আর এটা হচ্ছে তরল থেকে বাষ্প। এই যে অবস্থার পরিবর্তন যে তাপমাত্রাটা করে, সেটাকে আমরা বলি হচ্ছে সুপ্ত তাপ। কথা বলতে গেছে? 0 ডিগ্রির কি শুধু বরফ হয়? পানি হয় না? পানি হয় কিন্তু। তাহলে সুপ্ত তাপ মানে হচ্ছে অবস্থার পরিবর্তন করবে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন করবে না। 0 ডিগ্রি বরফও আছে, 0 ডিগ্রি কি আছে? পানিও আছে। আবার 100 ডিগ্রির পানিও আছে, 100 ডিগ্রির বাষ্পও আছে। কথা বলতে গেছে কিনা? তাহলে যেটা 0 ডিগ্রির পানি আর যেটা 0 ডিগ্রির বরফ, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? কিভাবে চেঞ্জ হয়েছে? এটা সুপ্ত তাপের কারণে। কিসের কারণে? সুপ্ত তাপ। এখানে কিন্তু তাপমাত্রা কোনো পার্থক্য নাই। বরফও 0 ডিগ্রি, পানিও কি 0 ডিগ্রি। তাহলে চেঞ্জ হয়েছে কিসের মাধ্যমে? চেঞ্জ হয়েছে সুপ্ত তাপের মাধ্যমে। আর 0 ডিগ্রির বরফ থেকে, পানি থেকে যখন এটা 10 ডিগ্রির পানিতে পরিণত হচ্ছে, তখন কি চেঞ্জ করছে? তখন হচ্ছে আপেক্ষিক তাপ। কথা বলতে গেছে? তাপের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে আপেক্ষিক তাপের কারণে, আর অবস্থার যে পরিবর্তন হয় সেটা হচ্ছে সুপ্ত তাপের কারণে। এটা কি বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, সংজ্ঞা দেয় আমাদের আপেক্ষিক তাপের। কি সংজ্ঞা লিখবো আমরা? আমরা লিখবো হচ্ছে,
আচ্ছা দেখো, তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা আমরা কি বলছি? 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াইতে চাই, নর্মালি আমরা তাপমাত্রার যে এসআই একক সেটা কি? কেলভিন। বইয়ে অন্য কিছু দিতে পারে, এখানে 1 কেজির জায়গায় যদি অন্য কিছু দেয় তখন আর কেলভিন দিবে, তখন হচ্ছে সেলসিয়াস দিবে, তখন এখানে গ্রাম দিয়ে দিবে, ওখানে সেলসিয়াস দিয়ে দিবে। কথা বোঝা গেছে? তবে নর্মালি আমরা সবগুলো এসআই একক দিয়ে বলবো। কি বলবো? 1 কেজি, এটা তো এসআই একক। আর ওখানে কি বলছি? 1 কেলভিন, ওইটাও এসআই একক। তো 1 কেজি কোনো ভরের বস্তুর তাপমাত্রা কতটুকু বাড়াবো আমরা? 1 কেলভিন। যেই পরিমাণ তাপ দেওয়া লাগবে সেটাকে আমরা কি বলছি? আপেক্ষিক তাপ। আমরা বলেছিলাম আমরা সূত্র থেকেও কিন্তু সংজ্ঞা দিতে পারি। এস হচ্ছে আপেক্ষিক তাপ, এস ইকুয়াল টু কি? কিউ বাই এম ইন্টু টি2 মাইনাস টি1, এক কথা হচ্ছে ডেল টি। তার মানে কি হচ্ছে দেখো তো, নিচে কি আছে? নিচে হচ্ছে ভর আছে, তাহলে একক ভরের মানে 1 কেজি ভরের এটা কি তাপমাত্রা পরিবর্তন করতে কতটুকু? 1 কেলভিন। উপরে কি থাকলে কি বলি? যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা কি বলছি? আপেক্ষিক তাপ। কথা বোঝা গেছে কিনা? তাহলে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যেই পরিমাণ তাপ দেওয়া লাগে সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ। ক্লিয়ার? এটা ক্লিয়ার। এখন এখান থেকে ওই তাপটা কি পরিমাণ লাগবে সেটা আমরা হিসাব করতে পারি কিভাবে? কিউ ইকুয়াল টু এম এস ডেল টি। তাই হচ্ছে না? এটা আমরা কি রেখেছি? এটা পাশে রেখে দিয়েছে, বাকিটাকে গুণ করে দিয়েছে। তাহলে এখানে একটু পরিচয় লিখে নাও। এস ইকুয়াল টু হচ্ছে আপেক্ষিক তাপ, ব্র্যাকেটে লিখবা হচ্ছে পানির ক্ষেত্রে 4200। কারেন্ট গিয়েছে? আচ্ছা কারেন্ট যাক, সমস্যা নেই। তাহলে এখানে এস হচ্ছে আপেক্ষিক তাপ, কিউ হচ্ছে প্রয়োজনীয় তাপ, এম হচ্ছে ভর, আর টি2 মাইনাস টি1 মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। ঠিক আছে? এখন আসলে সুপ্ত তাপ। সুপ্ত তাপ বলতে আমরা কি বুঝছি? সুপ্ত তাপ মানে হচ্ছে যে তাপের কারণে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু তাপমাত্রা একই থাকে, তাকে কি বলে? তাকে বলে হচ্ছে সুপ্ত তাপ। এখন সুপ্ত তাপের সূত্র কি? সুপ্ত তাপের সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু হচ্ছে এম এল, এখানে কার কি পরিচয়? কিউ হচ্ছে প্রয়োজনীয় তাপ, এম হচ্ছে ভর, আর এল হচ্ছে কি? এল হচ্ছে সুপ্ত তাপ। এখন এই সুপ্ত তাপের ক্ষেত্রে নর্মালি বরফের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ভ্যালু 3.34 ইন্টু 10⁶, 3.34 ইন্টু 10⁵। 5 কি? 5 হচ্ছে জুল পার কেজি। তবে এটা কিন্তু মাঝে মাঝে কি করে থাকে? এটা হচ্ছে মাঝে মাঝে এটার ইউনিট চেঞ্জ করে দিতে পারে, ভ্যালু একই থাকবে, শুধুমাত্র ইউনিট চেঞ্জ হতে পারে। কেমন? সেটা হচ্ছে 334 কিলোজুল পার কেজি দিতে পারে। দেখো আমরা এখানে কি দিয়েছি? কিলো জুল দিয়েছি, আর এখানে কি দেওয়া আছে? শুধুমাত্র জুল দেওয়া আছে। কথা বোঝা গেছে কিনা? সো এটা হচ্ছে পার্থক্য। অথবা দেওয়া থাকতে পারে 3 ইন্টু 10⁵ জুল পার কেজি। কথা বোঝা গেছে কিনা? প্রত্যেকটা কিন্তু একই কথা। এখানে আমরা জুল ব্যবহার করছি এখানে আর এখানে, তাই আমরা কি হয়েছে এখানে? এখানে আমরা 334, এখানে হচ্ছে 3.34 হচ্ছে আমরা ব্যবহার করছি, এবং এখানে ব্যবহার করছি হচ্ছে 334। এখানে যেহেতু কিলো ব্যবহার করছি, কিলো মানে কি? 1000, সো এর সাথে কি হয়ে যাবে? 1000 গুণ হয়ে যাবে। কথা বোঝা গেছে কিনা? তো এই হচ্ছে মোটামুটি কথা।
আচ্ছা ধরো এই যে এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র। এ পাত্রতে তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর বি পাত্রতে তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন তাপমাত্রা বেশি কোথায়? বি পাত্রে। যেহেতু যেদিকে তাপমাত্রা বেশি থাকবে আর যেদিকে তাপমাত্রা কম থাকবে, বেশি থেকে কমের দিকে তাপের আদান প্রদান হবে। কতক্ষণ হবে আদান প্রদান? যতক্ষণ না দুই জায়গার তাপমাত্রা সেম হয়ে যাচ্ছে। কখন সেম হয়ে যাবে? যদি এখানে 25 ডিগ্রি হয়ে যায়, এখানে 25 ডিগ্রি হয়ে যায়। টোটাল তাপমাত্রা কত? 50 ডিগ্রি। তো এখানে 25 ডিগ্রি হতে হবে, এখানে 25 ডিগ্রি হতে হবে। কথা বোঝা গেছে কিনা? এটাই হচ্ছে ক্যালোরিমেট্রিক নীতি। কি বলে? বলে হচ্ছে একাধিক বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ততক্ষণ ঘটবে যতক্ষণ না সকলের তাপমাত্রা সমান হয়ে যায়। কথাটা কি বোঝা গেছে? তাহলে আমরা ক্যালোরিমেট্রিক নীতি কি বুঝছি? দুইটা বস্তু বা একাধিক বস্তু একসাথে রাখলে তারা তাপের আদান প্রদান করবে। কার থেকে কাজ যাবে? যার তাপমাত্রা বেশি সেখান থেকে যার তাপমাত্রা কম সেখানে যাবে। কতক্ষণ যাবে? যতক্ষণ না সবগুলো কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। অনেকটা ব্যাপনের মতো। ব্যাপনে কি করি আমরা? এখানে যদি স্প্রে করি, হ্যাঁ, বেশি ঘনত্ব এখানে আছে, সব বেশিটা কোথায় যায়? কমে চলে যায়। কতক্ষণ যায়? যতক্ষণ না সব জায়গার ঘনত্ব সেম হয়ে যাচ্ছে। কথা বোঝা গেছে কিনা? আচ্ছা, এটা ক্লিয়ার আমাদের। এখন আসে হচ্ছে সমস্যা। এই সমস্যাগুলো খুবই, এই অধ্যায়ের সমস্যা খুবই কম সমস্যা থাকে, হ্যাঁ, জাস্ট 2-3 টাইপের। প্রথম সমস্যা হচ্ছে, খুব ভালো মতো করে আগে সমস্যাগুলো বুঝি, তারপর আমরা সলভ করবো। একটা হচ্ছে, এটা একদম বেসিক ম্যাথ, সেটা হচ্ছে শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তন করবে। কিসে পরিবর্তন করবে? তাপমাত্রা, এখানে কোনো অবস্থা পরিবর্তন হবে না। এইটা একটা টাইপের ম্যাথ। কেমন দেখো তো, দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে কত তাপ দেওয়া লাগবে। তো এটা দেওয়া আছে 20 ডিগ্রি, আর পরিণত করতে হবে কিসে? 40 ডিগ্রিতে। তাহলে এখানে কি কোনো অবস্থা পরিবর্তন হচ্ছে? না, শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। তো এটা হচ্ছে সব থেকে আমাদের সহজ ম্যাথটা, একটা টাইপ। 2 নাম্বার টাইপ হচ্ছে, এটা তোমরাই করবা, এটা একই টাইপ। এটা এখন এখানে কি বলছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 5 কেজি পানিকে কি করতে হবে? এটা আমরা পানিকে বাদ দাও, পানিকে বাদ দিয়ে এখানে আমরা বরফকে করে দিই। বরফকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে হবে। তাহলে কত তাপ দেওয়া লাগবে? এখন এখানে খেয়াল করে দেখো, প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আছে, সেটা কিসে পরিণত হবে? পানিতে পরিণত হবে। দেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কিসে পরিণত হবে? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি পরিণত হবে। সেখানে কিন্তু দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে অবস্থার পরিবর্তন হচ্ছে, আর একটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো এটা হচ্ছে 2 নাম্বার টাইপ। আর 3 নাম্বার টাইপ হচ্ছে যেটা, সেটা হচ্ছে, এটা একটা পাত্র থাকবে। এই পাত্রের তাপমাত্রা ধরো অনেক আছে, ধরো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি করবো কি, এর মধ্যে হয় এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কম অথবা বেশি কিছু একটা প্রবেশ করাবো। যদি প্রবেশ করাই, তাহলে একটা নির্দিষ্ট সময় পর উভয় তাপমাত্রা সেম হয়ে যাবে না? কেন সেম হয়ে যাবে? কারণ তার তাপমাত্রা আদান প্রদান করছে। তো ধরো এটাকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, আমি যদি এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ ঢুকিয়ে দিই, তাহলে আলটিমেটলি এটার টেম্পারেচার কি 50 ডিগ্রি থাকবে? তার কম হবে না বেশি হবে? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এটার, আমি তার মধ্যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি ঢুকিয়ে দিচ্ছি? বরফ। তাহলে তাপমাত্রা অবশ্যই কি হবে? কম হয়ে যাবে। কমে যাবে, তাই না? আচ্ছা, কমে যাবে। কমে কতটুকু হবে? আলটিমেট তাপমাত্রা কতটুকু হবে? সেটা ধরে নিই আমরা টি, সেটা বের করা লাগবে। কথা বোঝা গেছে কিনা? কিছু কিছু ক্ষেত্রে তোমাকে এই পাত্রের যে তাপমাত্রা আছে তার থেকে কম তাপমাত্রা জিনিস দিতে পারে, অথবা এর থেকে বেশি তাপমাত্রা জিনিস দিতে পারে। দিয়ে আলটিমেটলি একটা তাপমাত্রা আসবে, যেটা সব থেকে বড় তাপমাত্রা, অবশ্যই তার থেকে কম আসবে। কথা বোঝা গেছে কিনা? কারণ দুইটা মিক্স করছে, দুইটা মিক্স করলে কি হবে? সবচেয়ে বড় যে তাপমাত্রা, অবশ্যই তার থেকে কি আসবে? কম আসা লাগবে। তো ওই আলটিমেট তাপমাত্রাটা কত সেটা বের করা লাগবে। কথা বোঝা গেছে কিনা? এই হচ্ছে মোটামুটি আমাদের 3 টাইপের ম্যাথ। একটা হচ্ছে শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন, একটা তাপমাত্রার সাথে হচ্ছে অবস্থার পরিবর্তন, আর একটা হচ্ছে মিক্সড যখন করবো আমরা দুইটা আলাদা আলাদা তাপমাত্রার জিনিস, তখন আলটিমেট তাপমাত্রা কত আসবে। বোঝা গেছে বিষয়টা? এই 3টা হচ্ছে প্রবলেম আছে আমাদের এই অধ্যায়ে। তাহলে আমরা একটা একটা করে সলভ করবো।
আচ্ছা, প্রথমটা দেখো, প্রথমটা কি বলছে, 20°C তাপমাত্রা 5 কেজি পানিকে 40°C তাপমাত্রা পানিতে পরিণত করতে কত তাপ দেওয়া লাগবে। তাপ কিউ ইকুয়াল টু কি, এম এস ডেল থিটা, থিটা বা ডেল টি একই কথা, টি মানে শিখেছি টি, এটা তাহলে ডেল টি। এখন বলো এম কত। ফিজিক্সে সলভ করার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে পাশে নোট করে নিতে হয়, হ্যাঁ এটা একটা অভ্যাস, সেটা সবসময় করবা। এস এফ কত আমরা জানি, পানির জন্য কত 4200। আর ডেলটি কত দেওয়া আছে, ডেলটি কত, ডেলটি হচ্ছে 40 ডিগ্রি, আর ছিল কত 20 ডিগ্রি, তাহলে মাইনাস করলে কত হচ্ছে 20°C আসছে। তো বের করো কত আসছে এখানে 5, এখানে 4200, আর এখানে হচ্ছে 20, যা অ্যান্সার আসে তাই। কত বোঝা গেছে কিনা, ক্লিয়ার এটা, ক্লিয়ার। এখন হচ্ছে আমরা কিন্তু অবস্থার পরিবর্তন করা লাগছে। সো 0°C তাপমাত্রার 5 কেজি বরফ আর 40°C তাপমাত্রার হচ্ছে পানি, ঠিক আছে। তো দুইটা ধাপ, একটা হচ্ছে তার বরফ থেকে পানি, এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, আর একটা হচ্ছে পানি থেকে পানি, যেটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, 0 ডিগ্রি থেকে হচ্ছে 40 ডিগ্রি। তো এই হচ্ছে আমার দুইটা ধাপ। এখন যখন আমরা অবস্থায় পরিবর্তন করি, তো সেটা সূত্র আমরা কি বলেছিলাম, কিউ ইকুয়াল টু কি ছিল, এম এল, এম এল, ঠিক আছে। এম মানে হচ্ছে ভর, এল মানে কি, এল মানে হচ্ছে সুপ্ত তাপ। বরফের ক্ষেত্রে আমরা সুপ্ত তাপ বলেছিলাম 3.34 ইন্টু 10⁵, ঠিক আছে। আচ্ছা, এটা গেল একটা, এটা গেল Q1, আর Q2 সমান সমান কি আসবে, এম এস ডেল টি। বুঝা গেছে কিনা, এটা Q2, আলটিমেটলি কিউ ইকুয়াল টু কি, Q1 প্লাস Q2। বুঝা গেছে কিনা, করে ফেলো তো এটা। আলটিমেট অ্যান্সার এসেছে কত, এটা। এখন আসলে হচ্ছে কয়টা, সবার এক এসেছে, সবার এক এসেছে। আচ্ছা, এখন আসে হচ্ছে ঘটনাটা কি একটু দেখি আমরা। প্রথমটা বলছে হচ্ছে 120°C তাপমাত্রার উত্তপ্ত 10 গ্রাম ওজনের এক টুকরো লোহা একটি পাত্রে রাখা 30°C তাপমাত্রার 1 কেজি পানিতে ছেড়ে দেওয়া হলো, পানির তাপমাত্রা কত হবে। কথা বলে গেছে, এটা হচ্ছে একটা পাত্র, যে পাত্রে কতটুকু পাত্র, এটা 1 কেজির, কি আছে এর মধ্যে, পানি আছে 1 কেজি পানি, এর তাপমাত্রা কত, তাপমাত্রা হচ্ছে 30°C। এখন আমি কি করছি, আমি হচ্ছে এর মধ্যে একটা বরফের আগুনের টুকরা ছাড়ছি, লোহার টুকরা, যে লোহার টুকরা তাপমাত্রা কত হচ্ছে 120°C, ওজন কত 10 গ্রাম, তার মানে হচ্ছে 0.01 কেজি। এখন খুব ভালো মতো করে জিনিসটা বুঝো, সব থেকে বড় তাপমাত্রা কোনটা এখানে, লোহার টুকরা 120 ডিগ্রি, আর তারপরে হচ্ছে নিচের তাপমাত্রা কত আছে 30 ডিগ্রি। যদি দুইটা মিক্সড করে অবশ্যই এবং অবশ্যই তাপমাত্রা 120 থেকে কম হবে, তাই না। এটা তাপমাত্রা কমবে, আর এটা তাপমাত্রা বাড়বে, দুটার একটা নির্দিষ্ট তাপমাত্রায় আসবে, সে তাপমাত্রা কি সেটাকে আমরা ধরে নিব হচ্ছে টি। কথা বলে গেছে কিনা, দুইটার ক্ষেত্রে আমরা কি পরিবর্তন হচ্ছে এখানে, কি কোনো রকম ভাবে হচ্ছে অবস্থার পরিবর্তন হচ্ছে একটা, না, কিন্তু দুইটা কিন্তু শুধু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। যখন শুধু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে তখন আমরা কি লিখতে পারি, M1S1 ডেল টি, এবার লিখতে পারি হচ্ছে M2S2 ডেল টি। ডেল টি বলতে এখানে কি, ডেল টি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করে এটা, ডেল টি বলতে যেটা বুঝি, যদি এটা আমরা বরফের খন্ডের ক্ষেত্রে ধরি, এম যদি কিছু M1 ইকুয়াল কি ধরলাম, লোহার টুকরা, লোহার টুকরা ধরলাম, ধরো যদি লোহার টুকরা ধরি, লোহার টুকরার তাপমাত্রা কি হবে, 120 ডিগ্রি থেকে কমে কোথায় যাবে, টিতে যাবে, তাহলে আমরা 120 থেকে টি মাইনাস করবো। আর এখানে কি হবে, এখানকার ডেলটি বলতে কি বুঝছি, এখানকার ডেলটি বলতে বুঝছি হচ্ছে টি থেকে হচ্ছে 130 মাইনাস যাবে। কথা বলে গেছে কিনা, এটা বোঝা গেছে। আমাদের সবসময় কনফিউশন হয় যে এটা কি আগে দিব না এটা পরে দিব। 120 থেকে কমে যাবে, 120 থেকে কি হবে, টি পরিমাণ কমে যাবে, তাহলে 120 থেকে টি মাইনাস, যে তাপমাত্রাটা বেশি সেখান থেকে টি মাইনাস, আর যেটা কম তার সাথে হচ্ছে টি থেকে সেটা মাইনাস। কথা বলে গেছে কিনা। এখন আমাদের কি চাচ্ছে এখান থেকে, আমাদের চাচ্ছে হচ্ছে আলটিমেট তাপমাত্রা, সেখান থেকে আমরা কি বের করবো, আলটিমেট তাপমাত্রা বের করবো। কথা বুঝতে পারছো কিনা। আচ্ছা, এই ম্যাথটা একটু তুলে নাও। আচ্ছা, গতকালকে ধরেছিলাম কিনা বলো তো, বলো হচ্ছে একটা, আমি হচ্ছে স্টিলের বা লোহার বাটি নিয়েছি, আর একটা হচ্ছে আমি পানি নিয়েছি, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। এখন আমি করছি কি, কার হচ্ছে আপেক্ষিক তাপ বেশি, লোহার বাটির না হচ্ছে পানি, আপেক্ষিক তাপ কার বেশি হবে, লোহার পানি না, সরি লোহার পানি বলি, লোহার বাটি অথবা পানি, একটু ভাবো।
আমরা আপেক্ষিকতাকে সংজ্ঞা কি দিয়েছিলাম, যে 1 কেজি ভরের বস্তু তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যেই পরিমাণ তাপ দেওয়া লাগবে, তাপটা হচ্ছে কি আপেক্ষিক তাপ। যার তাপ বেশি দেওয়া লাগবে তার আপেক্ষিক তাপ বেশি, যার তাপ কম দেওয়া লাগবে তার আপেক্ষিক তাপ কম। এখন খুব ভালো মতো করে বুঝো, তুমি যদি হচ্ছে লোহাতে একটু তাপ দাও, দেখবে লোহা খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে, ঠিক আছে কিনা? তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যাওয়ার অর্থ কি, তাকে তার 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে হবে, খুব বেশি তাপমাত্রা তাপ দেওয়া লাগছে না। কিন্তু পানির ক্ষেত্রে কিন্তু তা নাই, পানির ক্ষেত্রে অনেকক্ষণ ধরে তাপ দেওয়া লাগবে, তাপ দেওয়ার ফলে তারপরে তার তাপমাত্রা বাড়বে। কথা বুঝে গেছে কিনা? পানির তোমার হচ্ছে তাপমাত্রা বাড়াইতে আমার বেশি পরিমাণ তাপ দেওয়া লাগছে, সো এটা হচ্ছে তাহলে কি হবে, তার আপেক্ষিক তাপ হচ্ছে অনেক বেশি হবে। কথা বুঝে গেছে কিনা? আচ্ছা, এই কারণে হচ্ছে পানি হচ্ছে ফুটতে অনেক সময় লাগায়। আপেক্ষিক তাপ যার যত হচ্ছে বেশি, সে তত হচ্ছে স্ফুটনাঙ্কতার কত কি হবে, বেশি হবে, বেশি হবে। যত বেশি সে গরম হইতে টাইম নিবে, তত বেশি তার তাপমাত্রা দেওয়া লাগবে, তার স্ফুটনাঙ্ক বেশি হবে। কথা বুঝে গেছে কিনা? আচ্ছা, এখন আসো হচ্ছে পরেরটা ক্ষেত্রে, এটা ক্ষেত্রে আসো। কি বলছে এখানে? এখানে বলছে যে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 লিটার পানিতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানি যোগ করা হলো। তাহলে এটা হচ্ছে আগের মতো একটা পাত্র, যেখানে দেওয়া আছে 2 লিটার পানি। এটা তাপমাত্রা কত? 20 ডিগ্রি সেলসিয়াস। আমি বাইরে থেকে কি যুক্ত করছি? 1 লিটার পানি যুক্ত করছি, যার টেম্পারেচার কত? 75 ডিগ্রি সেলসিয়াস। কথা বলে গেছে কিনা? তো এখন কি বলছে, চূড়ান্ত পানির তাপমাত্রা কত হবে? হ্যাঁ, 2 লিটার, লিটার থেকে আর কেজি দিক তোমরা 2 কে 2 ধরে দিবা। কথা বলে গেছে, এত বেশি পার্থক্য করে না এই ক্ষেত্রে, কারণ আমরা হচ্ছে একদম সূক্ষ্ম হিসাবে এখানে করি না, আমরা জাস্ট কনসেপ্ট বুঝি তো। আচ্ছা, তাহলে এখানে কি ধরতে পারি আমরা? একের মতো ঠিক M1S1, এখানে দুটাই পানি না? দুটাই পানি, কিন্তু S1 আর S2 দেওয়ার কোনো দরকার নাই, যেহেতু দুটাই পানি। আগের ক্ষেত্রে আমরা কিন্তু S1 S2 দিয়েছিলাম, কেন দিয়েছিলাম? কারণ ওখানে লোহা আর হচ্ছে ইয়া ছিল, লোহা আর পানি ছিল, ঠিক আছে? তাহলে দুইটা ক্ষেত্রে কি হবে, এস আলাদা আলাদা হবে। আচ্ছা, তাহলে এখানে কি M1S আর হচ্ছে ডেলটি, ডেলটি বলতে এখানে কি লিখবো আমরা? এটা মনে করা হচ্ছে কোনটা ক্ষেত্রে ধরছি, এটা হচ্ছে হচ্ছে এটা। এটা ক্ষেত্রে তার টি কেমন হবে? এটা তাপমাত্রা কম, এটা বাড়বে, তার মানে কি হবে? T-20। ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার। ইকুয়াল টু M2S। এখন টি মানে কি হবে? এখন টি মানে হবে হচ্ছে 75 মাইনাস টি। এখান থেকে জাস্ট টিটা বের করবো, করে ফেলো তো এটা। বিষয়টা একটু উল্টা বুঝিয়েছে। আমি যেটা করছি সেটা হচ্ছে 1 লিটারের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির মধ্যে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ঢেলেছি, কিন্তু এখানে উল্টা কথা বলছে। এখানে কি বলছে? 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, মানে এটা চিত্রটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, চিত্র হয়ে যাবে কেমন, তোমার হচ্ছে এরকম হয়ে যাবে, যে এটা হচ্ছে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে 2 লিটার, তার মধ্যে আমরা ঢেলেছি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানি। কথা বুঝতে পেরেছো? যাই হোক, চিত্রটা ভুল আঁকাইছি, বাট ম্যাথের অ্যান্সার একই হবে, ম্যাথ একই হবে। ঠিক আছে, না করো। আচ্ছা দেখো, এখন কি বলছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানিতে 100 গ্রাম ওজনের এক টুকরো বরফ ছেড়ে দেওয়া হলো। পুরো বরফটি গলে যাওয়ার পর মোট পানির তাপমাত্রা কত? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এখানে কোনো রকম ভাবে পেঁচায় নাই, বাট সিকিউ তে পেঁচাইতে পারে, আমরা যখন সিকিউ সলভ করবো তখন দেখাবো। এখানে কিন্তু এটা উল্লেখ করে দেওয়া লাগবে পুরো বরফটি গলে গেলে। কথা বলে গেছে? এইদিকে তাকাও সিপাতে, তারপরে একটু পড়া শেষ করে দিই আমরা। সেটা হচ্ছে বরফ যখন দিব, এটা মনে করো একটা পাত্র, কি কি ইনফরমেশন দেওয়া আছে? এই পাত্র কতটুকু আছে? 1 লিটার। তাপমাত্রা কত পাত্রের? সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি বাইরে থেকে যেটা এখানে দিচ্ছি সেটা হচ্ছে 100 গ্রাম পানি, 100 গ্রাম হচ্ছে ওজনের, তার মানে 0.1 কেজি বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন এখানে যদি বরফ পুরোটা গলে যায়, তাহলে তাপমাত্রা একরকম পরিবর্তন হবে। যদি বরফ সম্পূর্ণ না গলে, কিছুটা গলে, তাহলে কি তাপমাত্রা একই রকম পরিবর্তন হবে নাকি চেঞ্জ হবে? যেহেতু আমাদের এখানে বলে দিয়েছে পুরো বরফটি গলে গিয়েছে, তাহলে পরে আমরা এখন ধরে নিব যে এটা সমস্তটা গলে গিয়েছে। হ্যাঁ, তো সমস্ত তাপমাত্রা যেভাবে চেঞ্জ হবে সেটা খেয়াল করে দেখবো। এখন খুব ভালো মতো করে বুঝো, প্রথমে করিয়েছিলাম যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফটা আছে সেটা কিসে পরিণত হবে? আগে পানিতে পরিণত হবে। আমরা যদি এটাকে এম ধরে নিই, M1 ধরে নিই, M1L প্লাস M1S ডেলটি বলতে এখানে আমরা কি বুঝবো? ডেলটি বলতে কি বুঝবো? হ্যাঁ, মানে T-0 মানে এই শুধুই টি। কথা বলে গেছে? আর এ পাশে কি থাকবে? এ পাশে থাকবে হচ্ছে M2S। আর এখন কি থাকবে? 30 ডিগ্রি থেকে আমাদের ওটা কমে কষে পরিণত হবে, টিতে পরিণত হবে। কথা বলে গেছে কিনা? তো এইটা সমান সমান আলটিমেটলি আমাদের হচ্ছে টি সমান সমান কত আসবে সেটা বের করা লাগবে।
এখন এল এর কিন্তু ভালো কিন্তু আমরা জানি এল এর ভ্যালু কত দিয়েছিলাম 3.34 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কত হয়ে গেছে কিনা আচ্ছা এটা একটু তুলে নাও এই ম্যাথটা একটু তুলে নাও আচ্ছা তাহলে তোমাদের হোমওয়ার্ক দিয়েছে মানে দুইটা না দুইটা দিয়েছে তো এই দুইটা হোমওয়ার্ক আগামীকালই করে নিয়ে আসবা কারণ আগামীকালই আমরা শেষ করছি আর কেমিস্ট্রি যে অধ্যায়টা পড়িয়েছে এই অধ্যায়টা একটু মোটামুটি দেখে আসবা কথা বুঝে গেছে আমরা কেমিস্ট্রি কালকে কিছু সিকিউ দেখাই দিব তো কালকে মোটামুটি স্টপ রাখবো তারপর তোমাদের পরীক্ষা শেষ হয় সম্ভবত 7 থেকে শেষ হবে আমরা 8 বা 9 তারিখ থেকে হয়তো শুরু করে দিব কথা বুঝে গেছে কিনা ঠিক আছে কালকে আসো সবাই